অন্যতম ক্লাসে আমাদের নীলকমল বর্মন স্যার, যিনি এই যাবৎকাল ম্যানার্কি টু ম্যানোপজের 5টি পর্ব এখন পর্যন্ত করিয়েছেন। আজকে তার 6ষ্ঠ পর্ব হবে। তো আমি স্যারের একটু সংক্ষিপ্ত পরিচয় দিয়ে দিই, যদিও সকলেই জানেন। তারপরেও আমাদের শ্রদ্ধেয় নীলকমল বর্মন স্যার ডিএইচএমএস অনার্স ক্যালকাটা, ডিআই হোমিওপ্যাথি লন্ডন, হোমিওরত্ন বাংলাদেশ থেকে বাংলাদেশ, ডিরেক্টর হোমিও ক্লিনিক অ্যান্ড রিসার্চ সেন্টার, ভাইস প্রেসিডেন্ট ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথি। তো স্যারের সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হলো। পর্যায়ে আমি স্যারকে অনুরোধ করব স্যার যদি তার বক্তব্য শুরু করেন। স্যার। নমস্কার, আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে তো? জি স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার, সাউন্ড ক্লিয়ার। আজকে আমি আমাদের নতুন উপস্থাপক বাপি গোস্বামী স্যারকে নমস্কার জানাচ্ছি, কারণ আজকে আমার উপস্থাপক যিনি এতদিন করেছেন মোহাম্মদ রাইসুল ইসমাইল খান আজকে কোনো একটা কারণে হয়তো উপস্থিত হননি, সেটা আমি এই সন্ধ্যাবেলায় জানতে পারলাম, ছিলাম না। যাই হোক, আমি এই অবস্থাতে সব থেকে আগে খেয়াল করলাম যে আমাদের ডক্টর এস.এম. জাহাঙ্গীর স্যার আছেন। খুব ভালো লাগলো এই জন্যেই আমি গতকাল একটা প্রস্তাব রেখেছিলাম যে উনি অ্যাকচুয়ালি, আমি চেয়েছিলাম আজকে ব্রেস্ট ক্যান্সার এবং ব্রেস্ট টিউমার সম্বন্ধে বলার, পরে ভেবে দেখলাম যে জাহাঙ্গীর স্যার যতক্ষণ না ব্রেস্টের অ্যানাটমি এবং ফিজিওলজি সম্বন্ধে আমাদের এই ক্লাসে উপস্থাপনা করবেন, ততক্ষণ আমার ওটা বলাটা ঠিক যেন সুন্দরভাবে হবে না। সেই জন্য আমি ডক্টর এস.এম. জাহাঙ্গীরের কাছে অনুরোধ রাখবো যে উনি যখন সময় করে বলবেন তারপরে আমি আমার এই ব্রেস্ট ক্যান্সার যে ক্লাসটা আছে সেটা বলার আমি চেষ্টা করব। তো কালকে সেটা আমি অলরেডি একটু বলেছিলাম, তো তখনই সিদ্ধান্ত নিলাম যে আজকের ক্লাসটা তাহলে কিভাবে করা যায়। তো তাৎক্ষণিকভাবে একটা জিনিস চিন্তা করে নিলাম, দেখুন আমরা এপিসোড 1, 2, 3, 4, 5 যদি আমরা পরপর এই জায়গাগুলোকে যদি একটু বিন্যাস করি, তাহলে আমরা কিন্তু অচিরেই বুঝতে পারবো যে আমাদের ধারাবাহিকতাটা কোথা থেকে শুরু হয়েছে অ্যাকচুয়ালি ম্যানার্কি থেকে, তাই তো? আজকে তাহলে আমরা অনায়াসেই এমন একটা জিনিস নিয়ে আলোচনা করতে পারি যেটা প্রতিটি হোমিও চিকিৎসকের কিন্তু জানা খুব দরকার। এটার সাথে দেখুন সরাসরি পড়ার আজকে কোনো হয়তো রিলেশন নেই। আপনারা অনেকেই ভাববেন যে তাহলে সাবজেক্টটা কি স্যার, আপনি তো প্রত্যেকবার একটা করে সাবজেক্ট বলে গেছেন, আজকে সাবজেক্টটা একটু বড় হয়ে যাচ্ছে। সেটা কি, বিয়ের আগে এবং বিয়ের পরে মহিলাদের কি কি সমস্যা হতে পারে। বিয়ের আগে এবং বিয়ের পরে মহিলাদের কি কি সমস্যা হতে পারে সেইটা নিয়ে আজকে আমরা একটুখানি আলোচনা করব। দেখুন, আমরা কিন্তু কেউ সমাজ সংস্কারক নই। আমরা মানে হোমিওপ্যাথ ডাক্তারদের কথা বলছি। এলোপ্যাথ ডাক্তাররা যে সমাজ সংস্কারক সেটা কিন্তু কখনোই দাবি করা যায় না। কিন্তু আমরা অর্গানন মেনে, আমাদের অ্যাফোরিজম 4 মেনে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে আমরা হচ্ছে একজন প্রিজার্ভার অফ হেলথ, অর্থাৎ স্বাস্থ্যের রক্ষক। আমরা স্বাস্থ্যকে রক্ষা করব। যেহেতু একজন মহিলার সারাটা জীবন একটা বিভিন্ন ধরনের অসুবিধার মধ্যে দিয়ে যায়, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো চিকিৎসকের একটা বিশাল ভূমিকা থেকে যায় একজন মহিলা স্বাস্থ্য রক্ষা করা। কারণ মহিলা মানে হচ্ছে একজন মা। একজন মা যদি ঠিক ঠিক স্বাস্থ্য রক্ষা করে একজন সন্তানের জন্ম দিতে না পারেন, তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের কাছে কিন্তু আমরাই দায়ী থেকে যাব। তার একমাত্র কারণ হচ্ছে যে আমরা একটি সুস্থ সন্তান জন্ম দেবার জন্য একজন মহিলাকে যতটা সাহায্য করার দরকার ছিল, আমরা সেই কর্তব্য, আমাদের সেই নিষ্ঠা থেকে আমরা দূরে সরে গেছি। আপনারা দিন কয়েক আগে একটা আমাদের অতি অবশ্যই ভারতের একটা বিখ্যাত নিউজ পেপার আপনারা খেয়াল করেছেন, আমি জানি না বাংলাদেশ থেকে সেটা প্রকাশিত হয়েছিল কিনা, যে এক ভদ্র মহিলা দাবি করেছেন যে তার স্পাইনা বিফিডার জন্য, অর্থাৎ এক প্রকার যে স্পাইনাল কর্ডের যে একটা রোগ, অর্থাৎ দুটো জয়েন্টের মাঝখানে যে বিফিডা অর্থাৎ গ্যাপ থেকে যায়, সেইটার জন্য তার সারা জীবন তার একটা জীবন যন্ত্রণা তিনি বহন করে চলেছেন। এই জন্য তিনি সেই চিকিৎসকের বিরুদ্ধে কেস করেছিলেন এবং তিনি বেশ কয়েক
মিলিয়ন ডলার বোধহয় তার ক্ষতিপূরণ পেয়েছিলেন। কারণ সে ভদ্রমহিলার দাবি ছিল যে উনি যদি ঠিকভাবে পরীক্ষা করে আমাকে, মানে আমি যখন গর্ভাবস্থায় ছিলাম, আমাকে যদি ঠিকভাবে পরীক্ষা করা হতো, তাহলে আজকে আমি এই সংকটপূর্ণ জীবন কিন্তু আমি বহন করতাম না। অতএব আমার এই বিকলাঙ্গ বা পঙ্গু জীবনের জন্য ওই চিকিৎসকই কিন্তু দায়ী, এই হিসেবে কিন্তু একটা বিশালভাবে কেস উঠে এবং তাকে আদালত বেশ মোটা অঙ্ক জরিমানা করে। তাহলে যেখানে আজকে এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে, তো সেখানে কিন্তু আমাদেরও চিকিৎসক হিসেবে কিন্তু কর্তব্য অনেক ধরনের থেকে যায়। সেই কর্তব্যের জায়গাগুলো আজকে আমরা কিভাবে পালন করব, আমরা সেইটা সম্বন্ধে কিন্তু আজকে কিছুটা হলে আমি আলোচনা করব। দেখুন, প্রথমেই বলেছি যে আমরা হচ্ছে প্রিজার্ভার অফ হেলথ, অর্থাৎ আমাদের অর্গাননের চতুর্থ অ্যাফোরিজমকে আমরা মানতেই পারি। তো দেখবেন নিশ্চয়ই আপনাদের কাছে অনেক ধরনের মা বা ফ্যামিলি বা বাবা যখন তার মেয়ের চিকিৎসা, মানে মেয়ের যখন বিয়ের কথা আলোচনা হয়, তখন নিশ্চয়ই গিয়ে পরামর্শ জানতে চান যে আমার মেয়ের তো এই ধরনের অসুবিধা আছে, আমরা তার বিয়েটা এরই মধ্যে দেবো কিনা, বা তাকে কতটা সুস্থ করতে পারি, আমাদের উচিত কিনা এই জায়গায় বিয়ে দেওয়া, বা বিয়ে দেওয়ার পরে কি ধরনের আমাদের অসুবিধা হতে পারে। এরকম আমরা বিভিন্ন ধরনের প্রশ্নের কিন্তু আমরা সম্মুখীন হই, অন্তত আমরা হই। কম বয়সে পেতাম না, এখন বিভিন্ন পরিবারের ফ্যামিলি ফিজিশিয়ান হবার জন্য বা আমাদের উপর তাদের আস্থা বাড়ার জন্য বিভিন্ন মানে ফ্যামিলি আমাদের কাছে এসে জানতে চায় যে এই পরিস্থিতি থেকে আমরা কি করতে পারি। তো আপাতত ভাবে আমরা যে সকল অন্তত আমি যে সকল চিন্তা ভাবনাগুলোকে নিয়ে এগোচ্ছি, আমি সেইগুলি আজকে আপনার সাথে শেয়ার করছি। যেমন দেখুন, প্রথমে বলে দিচ্ছি, আমরা কিন্তু কেউ ওই ডিটেকটিভ নই যে বিয়ের আগে বিশালভাবে একটা খোঁজ নেবো, তা নয়। কিন্তু একজন বাবা মার যেটা সব থেকে বড় প্রয়োজন হচ্ছে, যেহেতু আমি মহিলাদের উপর ক্লাসটা হচ্ছে ফিমেল এর জন্যে, অতএব আমার পক্ষটা হবো, আমি পক্ষটা নেবো কার না, একজন মহিলার। অর্থাৎ আমি ধরে নিতেই পারি যে আমি যার হয়ে ওকালতি করছি বা আমি যার হয়ে চিকিৎসা করছি, তিনি একজন মহিলা। অর্থাৎ বিয়ের আগে আমি আমার সেই যার বিয়ে হচ্ছে, অর্থাৎ সেই মেয়েটির বাবা মাকে আমি কতগুলো কি বলবো জিনিস সম্বন্ধে ওয়াকিবহাল হবার জন্য আমি অনুরোধ করব। যেমন কি হবে, যে পাত্রের বাড়িতে পাত্রের বাড়ির ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসটা কিরকম। কারণ দেখুন, আপনি আপনার সন্তানের বিয়ে দেবেন একটা উপযুক্ত পাত্রের কাছে, সেখানে কিন্তু একটা অর্থনৈতিক পরিস্থিতির একটা কিন্তু বিশাল চাপ থেকে যায়। আপনার যে ধরনের অর্থনৈতিক পরিস্থিতি, অর্থাৎ ওই মেয়েটির যেন অতি অবশ্যই তার চেয়ে একটুখানি অর্থনৈতিক উন্নতি সম্পন্ন পরিবারের সাথেই যেন তার বিয়েটা দেয়া হয়, এটা কিন্তু নৈতিকভাবে সমর্থনযোগ্য। দ্বিতীয়টা আমরা কি বলবো, যে সামাজিক প্রতিপত্তি, যে ছেলেটির সাথে বিয়ে দেয়া হবে তার সামাজিক প্রতিপত্তিটা কিরকম। কারণ অনেক সময় দেখা গেছে আমরা খোঁজ খবর নিলাম না, আমরা মেয়েটার বিয়ে দিলাম, তারপর দেখা যাচ্ছে কি তার প্রচুর হয়তো একটা বিভিন্ন জায়গায় ধার থেকে গেছে, হ্যাঁ, বা দেখা গেছে সে একটা বা কোনো একটা কেসের সাথে বা হয়তো রাজনৈতিক গন্ডগোলের সাথে যুক্ত হয়ে গেছে, বা কোনো প্রকার একটা অপরাধের সাথে যুক্ত হয়ে গেছে। তখন হবে কি, যে মেয়েটার ভবিষ্যৎ এবং আপনাদের পরিবারের একটা যে গ্লানির মতো ব্যাপারটা, এই জায়গাগুলো কিন্তু আমাদের খুব সংবেদনতার সাথে আমরা যদি না এগোতে পারি, তাহলে কিন্তু বিবাহ পরবর্তী জীবন দুটো বাড়ির মধ্যে কিন্তু কখনোই হতে পারে না। সেই জন্য আমাদের এই অর্থনৈতিক পরিস্থিতির সাথে সামাজিক প্রতিপত্তিটা কিরকম, সেটা কিন্তু আমাদের জেনে নেওয়া উচিত। আরেকটা জিনিস আমরা জানার কথা বলতে চাই, যে ওই ছেলেটির সাথে যার সাথে বিয়ে হবে তার কোনো প্রকার অবৈধ সম্পর্ক আছে কিনা। জানি যে সব সময় হয়তো সেটা সম্ভব নয়, কিন্তু অ্যাজ এ পেরেন্টস বা অ্যাজ এ ফিজিশিয়ান আপনার কিন্তু সে তার বাবা মাকে এই জিনিসটা একটু সচেতন করে দেওয়া দরকার। কারণ সেইখান থেকে যদি বিয়ে ভেঙে যায় বা তার যদি দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেয়, তাহলে কিন্তু সে মেয়েটার কোনোদিন সুস্থ থাকবে না। সেখান থেকে কিন্তু তার মানসিক যন্ত্রণা শুরু হবে এবং পরবর্তী ক্ষেত্রে তার বিভিন্ন ধরনের দৈহিক সমস্যার সৃষ্টি হতে পারে। অতএব এই কথাটা ভেবে আমাদের কিন্তু সেই মেয়েটার ভবিষ্যৎ মানে কি কি জিনিসে নজর দেওয়া উচিত, সেটা কিন্তু আমরা একটু হলেও খেয়াল রাখবো। আরেকটা দেখবো, এডুকেশনাল স্ট্যাটাস। আমাদের অন্তত
আমরা এই জায়গায় বঙ্গে যারা থাকি তারা এইটাতে বিশ্বাস করি যে স্ত্রীর শিক্ষাগত যোগ্যতার চেয়ে স্বামীর শিক্ষাগত যোগ্যতাটা একটু বেশি হওয়া ভালো। কেন, সেটার জন্য অনেক ধরনের যুক্তিতর্ক আছে, আমি সেটাতে যাব না। কিন্তু যেটা হয়ে এসেছে আজ পর্যন্ত, হ্যাঁ, সেই জায়গাটাকে বলছি। আমি অবশ্য উল্টোটাও দেখেছি, হ্যাঁ, যে স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি, স্বামী তার চেয়ে একটু কম আছে, তাতেও তারা সুখী দাম্পত্য জীবন করছে, সেটা তো একটা উদারতার ব্যাপার। কিন্তু আমাদের উচিত যে কন্যা সন্তানের চেয়ে যেন জামাইয়ের, হ্যাঁ, যেন শিক্ষাগত যোগ্যতাটা একটুখানি বেশি থাকে। আরেকটা কি দেখুন মজার ব্যাপার, জব জব স্ট্যাটাস, এটা কিন্তু জানা উচিত। আপনার মেয়ে যদি কোনো জায়গায় কাজ করে, তার জব স্ট্যাটাস, বা জামাই যার সাথে বিয়ে হচ্ছে তার যেন জব স্ট্যাটাসটা যে একটা সামঞ্জস্যপূর্ণ হয়। কারণ আরেকটা হয় কি, আমরা অনেক সময় ঠিক খোঁজ না নেবার জন্য হয় কি, আমরা ঠিক জানতে পারলাম না যে সত্যি সে চাকরিটা করে কিনা, বা তার ইকোনমিক্যাল পার অ্যানাম, তার রোজগার যে জায়গাটা গোপন করে। অতএব আমাকে কিন্তু জেনে নিতে হবে এই জায়গাটা সঠিক তথ্য তারা আমাকে জানাচ্ছে কিনা। আর একটা কি দেখা উচিত, সেটা হচ্ছে ছেলেটি কোনো প্রকার নেশা বা এই ধরনের কোনো অ্যাডিকশনের মধ্যে আছে কিনা, এটা কিন্তু আমাদের জানা উচিত। এই জায়গাটাকে যদি আমরা ঠিক ভাবে ওই ফ্যামিলির মধ্যে বা তাদের মধ্যে যদি আলোচনা বা একটা বিশৃঙ্খল অবস্থা থেকে কিন্তু আমরা নিজেদেরকে, অন্তত আমাদের ফ্যামিলিটাকে রক্ষা করতে পারবো, এই বিশ্বাস নিয়ে কিন্তু আজকে আমি এই কথাটা বললাম। এইবার দুটো ঘটনা ঘটে এখনো পর্যন্ত এই করোনার পারপাসে। সম্প্রতি গত পরশুদিনের একটা কাগজে দেখছিলাম যে দলছুট বা দলছুট বলা ভুল, স্কুল ছুট ছেলে মেয়েদের যখন স্কুলে আসছে না, তখন খোঁজ নিয়ে দেখা যাচ্ছে, স্ট্যাটিস্টিক্সে বেরোচ্ছে যে বেশ কিছু মেয়েদের যারা এই 7, 8, 9-এ পড়তো, তাদের কিন্তু বিয়ে হয়ে গেছে। মানে বাবা মারা কোনো মতে বিয়ে দিতে পেরে ক্ষান্ত হয়েছেন। কারণ কি, তারা স্কুলে গিয়ে মিড ডে পাচ্ছে না, মিড ডে মিলে তাদের একটা অভাব থেকে যাচ্ছে, পড়াশোনার একটা অভাব থেকে গেছে, বা সোশিও ইকোনমিক্যাল যে একটা পরিস্থিতি, তাতে বিশালভাবে হ্যাম্পার্ড হয়েছে। বা বিশেষ করে আরেকটু অনুন্নত বা গ্রামাঞ্চলের দিকে যারা বিয়েটাকে সর্বস্ব বলে মনে করেন, বা বাবা মারা মনে করেন যে বিয়ে দিতে পারলে আমি বেঁচে যাই, তারা কিন্তু অনেক ভাবেই এই প্রচুর, অন্তত কয়েক পার্সেন্ট, মানে বোধহয় হিসেব যেটা আমি সেদিন দেখলাম, 5 to বোধহয় 8% মেয়েদের কিন্তু বিয়ে হয়ে গেছে এই লকডাউনের বাজারে। এবং যাদের বয়স 13 থেকে 18-র মধ্যে, 13, 14, 15, 16-র মধ্যে কিন্তু তাদের বিয়েটা হয়েছে। এবার ভাবুন যে এই সকল যে সকল নাবালিকাদের বা টিনেজদের বিয়ে হলো, তাদের কি কি সমস্যা হতে পারে। এরও কিন্তু দায় আমাদের। কারণ আমরা অনেক সময় বলি যে যতক্ষণ না পর্যন্ত 18 বছর হচ্ছে, ততক্ষণ একটি মহিলার শারীরিকভাবে তার আহ শারীরিক যে গঠন, মানে মা হবার উপযুক্ত গঠন, বা সংসারে কাজ করবার মতো গঠন, বা একটা ফ্যামিলি থেকে অন্য একটা ফ্যামিলিতে গিয়ে সংসার, বা তার শ্বশুর শাশুড়ি মা, বা তার ননদ দেওর, বা যতজন আছে, চলবার যে একটা মানসিকতা, সেটা কিন্তু তখনও তার তৈরি হয় না। অতএব আমাদেরকে সেই সময় তাকে পুষ্টিকর খাদ্য দিয়ে পুষ্টির উপযুক্ত করে যদি আমরা তাকে বিবাহ উপযুক্ত করি, তবে কিন্তু একটা সুখী দাম্পত্য জীবনের আমরা একটা স্বপ্ন দেখতে পারবো। এইখানে হয়ে যায় কি, যেহেতু তারা খুবই নাবালিকা, সেখানে কিন্তু তাদের সেক্সুয়াল এডুকেশনটা প্রচন্ড পুয়ার হয়। অর্থাৎ তারা যৌনতা সম্বন্ধে ঠিকভাবে কিন্তু ওয়াকিবল থাকে না। যদিও আমাদের এখানে সেই অর্থে কিন্তু সেক্স এডুকেশন মাঝখানে একটা পড়ানোর কথা উঠেছিল, যদি এখন পড়ানো হয় কিনা আমি ঠিক বলতে পারছি না। তবে আমাদের প্রত্যেকে কিন্তু অ্যাডোলেন্স এসে যাওয়ার পর, মানে যৌবন প্রাপ্ত হয়ে যাওয়ার পর, ছেলে মেয়েদেরকে কিন্তু এই ব্যাপারটা সম্বন্ধে কিন্তু জানানো উচিত। কারণ এই যে ভীরুতা, এই যে একটা শঙ্কা, এই যে একটা কি যেন একটা পরিবর্তন ঘটছে, বা একটা লাজুক ভাব, বা একটা অদ্ভুত ভাবে কিউরিসিটি, এইটা যৌবন কি, জীবন কি, কি হবে না হবে, মিলন কি জিনিস, আমার কতগুলো শারীরিক পরিবর্তন হচ্ছে, হ্যাঁ, সেটা কিসের জন্য ভালো, কিসের জন্য খারাপ, এই জিনিসটা যদি আমরা ঠিক সময় সে এডুকেশনটা যদি আমরা দিতে না পারি, তাহলে কিন্তু আমরা অনেক সময় অনেক ধরনের ভ্রান্ত চিন্তা ভাবনার মধ্যে দিয়ে নিজের জীবনটাকে
কি বলবো, সঠিকভাবে বা ঠিক স্বাস্থ্যকর জায়গা কিন্তু আমরা পৌঁছে দিতে পারি না। তো সেই কথা চিন্তা করে কিন্তু আমাদের সেক্স এডুকেশনটা সরকারের উচিত বলে আমি মনে করি, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা সেভাবে কিন্তু পারি না। কারণ আমরা বাবা মার সাথে সেটা নিয়ে খোলামেলা আলোচনা করতে পারি না। আমরা সবসময় একটা ভয় ভয়ের মধ্যে থাকি, আমি একজন বাবা, আমি কি করে মেয়ের সাথে এই ধরনের কথা বলবো, এইরকম একটা কি বলবো আত্মদাম্ভিকতা বা ঠিক ফলে একটা জেনারেশন গ্যাপ থেকে যায়। তখন হয় কি, যে মেয়ের সাথে আমি ঠিক সেই সম্পর্কটা গড়তে পারি না, যে সম্পর্কটা কিছুদিন আগে পর্যন্ত আমার সাথে একটা মেয়ের একটা অদ্ভুত প্রাণবন্ত একটা ছিল। সে যখন সে যৌবনে আসছে কিন্তু নিজেকে কিছুটা লুকিয়ে যাচ্ছে, হয়তো সে মায়ের কাছে আপন হচ্ছে, সেটাই স্বাভাবিক জিনিস। কিন্তু শুধু মেয়ে কেন, মা কেন, বাবাকেও কিন্তু সেই জায়গাটা এগিয়ে এসে জানাতে হবে যে তার বিহেভিয়ারাল বা তার বায়োলজিক্যাল কি কি ধরনের ঘটনাগুলো ঘটতে পারে এবং তাকে ওয়াকিবহাল করতে পারে। আর আমরা যদি খুব দ্রুত যদি আমাদের সন্তানদের বিয়ে দিই, তাহলে কিন্তু অপুষ্টির ব্যাপার থেকে যায়। অপুষ্টি মানে হচ্ছে মায়ের অপুষ্টি শুধু নয়, সেই সন্তানের অপুষ্টি। কারণ ব্যাপারটা হচ্ছে কি, তারা বিয়ের 1 থেকে 2 বছরের মধ্যে তারা সন্তান লাভের একটা চেষ্টা করছে। আর একটা হচ্ছে কি, যেহেতু তারা এ ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞ, সেই জন্য তাদের দ্রুত গর্ভ সঞ্চার হয়। আর দ্রুত গর্ভ সঞ্চার আমরা ঠিক মেনে নিতে না পেরে আমরা অনেক সময় করি কি, সে ভুল পথে পা বাড়িয়ে আমরা তাকে অ্যাবর্শন করানোর বা তাকে গর্ভ ধারণ থেকে বিরত রাখার জন্য গর্ভপাত করার পরামর্শ দিই। মজাটা হচ্ছে এটাই, যে ওই সময়ে গর্ভ ধারণ করাটা যেমন বিপজ্জনক, ঠিক ততটাই বিপজ্জনক হচ্ছে গর্ভপাত করাটা। কারণ ওই সময় গর্ভপাত করলে এমন কিছু অঘটন ঘটে যেতে পারে, তার মৃত্যু হতে পারে। আর একটা কি অঘটন করতে পারে, যে এমন একটা ল্যাসারেশন হলো ইউটেরাসের উপরে, যার ফলে সে আর কোনোদিন মা হতে পারবে না। কারণ এই সকল জায়গা হয় কি, গর্ভপাতগুলো খুব গোপনে হয়, লুকিয়ে করা হয়, এবং আনএক্সপার্ট লোকদেরকে দিয়ে করানোটা একটা প্রবণতা থেকে যায়। কারণ এই সকল জায়গা থেকে আমরা তো লুকিয়ে ব্যাপার করি। তাহলে এই জায়গাগুলো থেকে কিন্তু আমাদের খুব সচেতন হবার জন্য আমরা বলবো যে নাবালিকার বিয়ে বা এই জায়গা কিন্তু কখনো কিন্তু সমর্থনযোগ্য নয়। আরেকটা হয় কি, হয়তো দেখা গেল যে বিয়েটা আমরা দিয়ে ফেলেছি, বাচ্চাটা এসে গেছে, কিন্তু দ্বিতীয় বাচ্চাটা ঠিক ততটাই তাড়াতাড়ি চলে আসছে 1 থেকে 1.5 বছর মাঝখানে। তখন আমরা পাচ্ছি কি এমটিপি করতে বাধ্য হচ্ছি। কিন্তু এই যে ঘটনাটা একটা সমাজের উপরে, একটা মেয়ের উপরে, একটা জাতির উপরে এবং একটা বিশেষ সময়ের মেয়েদের উপরে এমন একটা প্রভাব বিস্তার করে যে তারা শিক্ষা দীক্ষা সবকিছু থেকে নিজেকে কিন্তু শেষ করে ফেলে। কেন? কারণ কি, মুশকিলটা হচ্ছে আর্লি ম্যারেজ মানে হচ্ছে তার চাইল্ডহুড শেষ, তার পড়াশোনাতে শেষ। তার চেয়ে তার রিস্ক ফ্যাক্টরটা থেকে যাচ্ছে। আরেকটা জিনিস কি হয়, তাদের শিশু সুলভ ঘটনা মানে মানসিকতাটা ঠিক পরিণত না হওয়ার জন্য ওরা অনেক সময় না মারপিটে জড়িয়ে ফেলে, জানেন। কারণ স্বামীও বয়সে কম, মেয়েটিও বয়সে কম, আর যেহেতু তার ভিতরে সে শিশু সুলভ আচরণ থেকে গেছে, সে অনেক সময় কিন্তু আমরা এই ধরনের গন্ডগোলটা পাকিয়ে ফেলি। এখানে কিন্তু প্রসূতির মৃত্যুটা অনেক সময় বাড়ে, মায়ের মৃত্যু হয়, শিশু মৃত্যু বাড়ে, স্টিল বার্থের কথা বেড়ে যায়। অতএব এই জায়গাটা কিন্তু আমাদের বুঝে একটা আমাদের চিকিৎসকের উচিত সেই সুস্থ চেতনা নিয়ে একজন বাবা মাকে বুঝিয়ে দেওয়া যে কোনো অবস্থাতে 18 বছরের আগে যেন বিয়েটা না হয়। পরে দেখুন, এবার বিয়ের একটু মনে করুন ঠিক সময় এসে গেল, বিয়ের উপযুক্ত সময় 20 থেকে 25-26-এর মধ্যে, মানে আমি যেটাকে মনে করি, হয়তো আমার সাথে কন্ট্রাডিক্টরি থাকতে পারে, কেন থাকতে পারে সেটা আমি পরে বলছি। এরকম জায়গায় বলবো যে বিয়েতে, মেয়েদের বিয়ের পিঁড়িতে বসার আগে 3-4টে রোগ সম্বন্ধে যেন সে সারিয়ে নেয়। নাম্বার 1 পিসিওডি, আগেই বলেছি, নাহলে কিন্তু সমস্যা হবে। 2 হচ্ছে ওবেসিটি, একটু স্থূলকায় হলে কিন্তু তার বিয়েতে পছন্দ করতে যেমন একটু অসুবিধে হবে, ঠিক তেমনি সন্তান ধারণের ক্ষেত্রে অসুবিধা হবে, বা দাম্পত্য জীবন বা কনজুগাল লাইফের জন্য অসুবিধা হবে। আরেকটা থেকে যাচ্ছে কি, থাইরয়েডের সমস্যা। এই বয়সে মেয়েদের থাইরয়েডের সমস্যাটা এত বেশি থাকে যে তার পরবর্তী ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। শ্বশুর বাড়িতে গিয়ে যখন যে জানতে পারবে বৌমার থাইরয়েডের সমস্যা, চুমুক আছে, তখন একটা অনেক ব্যাপার, এই রোগ রোগ তোমার বাড়ি থেকে নিয়ে এসেছো, তোমরা রোগ সারাওনি, হ্যাঁ, আর গোপন করে আমাদেরকে বিয়ে দিচ্ছ, এরকম তো আমাদের লাঞ্ছনা গঞ্জনা ব্যাপার তো আকসর আমাদের ঘটিয়ে থাকে। অতএব এই জায়গাগুলো থেকে বাঁচতে গেলে আমাদের কিন্তু এই ছোট ছোট জায়গাগুলোকে সম্বন্ধে সচেতন হতে হবে।
আরেকটা জিনিস হয় এখানটায়, সেটা হচ্ছে নন কি বলবো প্রেগনেন্ট ওপেন, মানে যার সাথে বিয়ে হয়েছে এরকম কিছু কিছু মহিলাদের দেখতে পাওয়া যায় স্তনে দুগ্ধের সঞ্চার হয়, স্তনে দুগ্ধের সঞ্চার হয়। তাহলে এই জায়গাটা ব্যাপারটা থেকে গেছে কি, এটা একটা খুব ইন্টারেস্টিং, ঠিক বলবো না, একটা অস্বাভাবিক ঘটনা। অনেক আগে থেকে আমরা পেয়েছি, এখন আমরা পাই, যে এসে বলে, চট করে তো বলতে চায় না, যারা একটু এডুকেটেড, যারা পরিস্থিতিটাকে বুঝতে পারে, তারা আমাদেরকে এসে বলে যে ডাক্তারবাবু এরকম ব্যাপার, এখন তো বিয়ে হচ্ছে না, কিন্তু অনেক সময় দেখেছি একটা সিক্রেশন হচ্ছে, রস বেরোচ্ছে, সেটা সেটা সম্পূর্ণ মিল্ক। এখানে কিন্তু কতগুলো ব্যাপার থেকে যায়। ইফ দেয়ার ইজ পেন, তাহলে কিন্তু আমরা অ্যাবসেসের কথা ভাবতে পারি, আমরা অন্য কারণে কিন্তু একটা ফিস্টুলা হতে পারে তার কথা ভাবতে পারি। আর যেহেতু আমি এখন রোগ নিয়ে বলবো না, ওই যে আমি ডক্টর জাহাঙ্গীর স্যারের উপরে অপেক্ষায় বসে আছি, উনি কবে ব্রেস্ট পড়াবেন, তারপরে আমি ব্রেস্টের ডিজিজ সম্বন্ধে বলবো। তার আগে যেটা বলতে পারি, এরকম কিছু কিছু ক্ষেত্রে নন প্রেগনেন্ট ওমেনদের কিন্তু বক্ষে, মানে এতে কিন্তু স্তনে কিন্তু দুধের সঞ্চার হয়। আপনারা যদি কেন্ট কেন্টের কি বলবো রেপার্টরির 137 পাতা খুলেন, তাহলে দেখবেন চেস্ট মিল্ক, তারপরে লেখা আছে একদম রাইট কলমে গিয়ে নন প্রেগনেন্ট ওমেন। তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের কতগুলো ভালো ভালো মেডিসিন আছে, তার ভিতরে আছে অ্যাসাফেটিডা, আছে সাইক্লামেন, আছে মার্কসল, আছে পালসিটিলা, আছে টিউবারকুলিনাম, এবং আছে, সরি এটা হচ্ছে কি আর্টিকা ইউরেন্স। এই ধরনের মেডিসিন গুলো থেরাপিউটিক্যালি কিন্তু অনেক সময় ব্যবহার করা যায়। আর একদম কুমারী অবস্থায় যদি ব্রেস্টে যদি মিল্ক চলে আসে, তাহলে কিন্তু পালসিটিলা ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। এটা সম্বন্ধে আমাদের একটু ওয়াকিবহাল হতে হবে। আমরা সে বিয়ের পিঁড়িতে যাবার আগে কিন্তু অন্তত এই জায়গাটাকে একটু সারিয়ে তোলার মতো আশ্বস্ত করতে পারবো বলে আমার বিশ্বাস। এবার দেখুন, বিয়েতে দেরি হলে তাহলে কি কি সমস্যা হবে। এটা তো বললাম যে ঠিক সময়ের বেড়ে বিয়ের। এবার দেখা যাচ্ছে, দেখুন, বিয়েতে দেরি কাদের হয়, যাদের ক্ষেত্রে হয়তো হাইলি এডুকেটেড, বা চাকরি তাকে করতেই হবে, নাহলে তার সংসার চালানো যাচ্ছে না, বা আমার পক্ষে হয়তো সংসার চালানো এতদিন সম্ভব হয়নি, তো তাকে চাকরি করতেই হচ্ছে আমাদের। এইরকম জায়গায় আমরা কিন্তু কতকগুলো এই দেরিতে বিয়ের, মানে কম বয়সী বিয়েতে যেরকম আমরা সমস্যা পেলাম, আমরা দেরিতে বিয়ে হলেও কিন্তু আমাদের অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে মেয়েটির ক্ষেত্রে। সেখানে কিন্তু আপনাকে জানতে হবে, যে আপনাকে বুঝিয়ে বলতে হবে যে অযথা বিয়েতে দেরি করাটা উচিত নয়। একটা মজার কথা তো আমরা বলতে পারি যে তাড়াতাড়ি ভাই বিয়ে করো, মানে ঠিক সময় বিয়ে করো। তোমার যখন ছেলে পুলে হবে, তখন দেখবে পরিবারের যখন মা মাসি পিসি কাকিমারা যাদের মধ্যে আছে, তাদের মধ্যে তোমার ছেলে মেয়ে এত সুন্দরভাবে বেড়ে উঠবে যে তুমি বুঝতেই পারবে না যে তোমার কবে ছেলে মেয়ে হয়ে তারা বড় হয়ে গেল। কিন্তু যদি এই কনজুগেল লাইফটা যদি একটু একটু বেশি বয়সে গিয়ে হয়, তুমি আমি আমি তুমি, সংসার ছাড়া তখন হচ্ছে না, সব তো আউনি বাউনি সংসার, তুমি আমি আমি তুমি ছাড়া তারা কিছু নেই। তখন তারা না পারছে সন্তান নিতে, না পারছে তাদের সন্তানটিকে বড় করতে। হ্যাঁ, একটা বিদিগিচড়ে একটা অবস্থায় পৌঁছে গিয়ে আজকে আমাদের এই একান্নবর্তী পরিবারগুলো ভাঙতে ভাঙতে কিন্তু ভাঙছেই না, একজন মহিলার স্বাস্থ্যটাকে কিন্তু নষ্ট করে দিচ্ছে, কারণ উপযুক্ত সময় উপযুক্ত জিনিস তো তারা পায়নি না। এই জায়গায় একটা ব্যাপার হয় কি মেয়েদের, হয় না, হিস্টেরিয়ার মতো একটা রোগ দেখা যায়। কথাটা হচ্ছে হিস্টেরিয়া। হিস্টেরিয়া যদি ঠিক বাংলা মানে করা যায়, তাহলে কি বলা যেতে পারে, সেদিন আমরা আলোচনা করছিলাম, তা থেকে উঠে এসেছিল, আমি বলতে পারি সেটা হচ্ছে আবেগ উন্মত্ততা। আবেগ উন্মত্ততা মানে যে জিনিসটার প্রতি তার আসক্তি, সেই জিনিসটাকে নিয়ে মেতে ওঠা। অর্থাৎ বলতে পারি, সে যখন হাসছে প্রচন্ড পরিমাণে হাসছে, সে যখন কাঁদছে প্রচন্ড পরিমাণে কাঁদছে, সে যখন কাকে জড়িয়ে ধরছে, সে দিক বিদিক তার কোনো চিন্তা ভাবনা নেই যে কাকে জড়িয়ে ধরবো, কাকে কি বলবো, কাকে কি বলতে হবে না। এরকম একটা সাইকোসোমাটিক ডিসঅর্ডার একটি মেয়ের ভিতরে কিন্তু পাওয়া যায়। আর কি আমরা পাবো না, তার ভিতরে পাবো বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটি, তার আচার ব্যবহারের ভিতরে এমন কত কিছু অসামঞ্জস্যতা, তাকে অসুস্থ বলে মনে হবে। তখন আমরা গ্রামের দিকে আমরা খুব ছোটবেলা দেখেছিলাম, এই মেয়েটার বিয়ে হয়নি বলে জানিস তোর জন্য হিস্টেরিয়া হয়েছে, জানিস তো, এরকম শুনতাম কানাঘুষা। বাবা, হিস্টেরিয়া কি জিনিস? আজকে বুঝতে পারি যে হিস্টেরিয়াটা কি জিনিস। আসলে গ্রিক ওয়ার্ড হিস্টেরিয়া, হিস্টেরা বলে একটা শব্দ আছে, যার মানে হচ্ছে ইউটেরাস। অর্থাৎ এই ইউটেরাসের ঠিক উপযুক্ত সময়ের, ঠিক উপযুক্ত ঘটনাবলীর না ঘটার জন্য যে ধরনের ঘটনাগুলো ঘটে, তাকে কিন্তু আমরা এই হিস্টেরিয়া বলতে পারি। আসলে কি,
জননতন্ত্র তৈরি হয়েছে প্রোডাকশনের জন্য, সন্তান ধারণের জন্য। তার তো একটা উপযুক্ত সময় আছে, একটা তো ম্যাচিওর টাইম আছে। অতএব সেও যখন সেই ফেনোমেনন গুলো, বায়োলজিক্যাল ফেনোমেনন গুলো হয় না, তখন কিছু সাইকোসোমাটিক অ্যাবনর্মালিটি দেখা যায়, সেইটাকে বলা হচ্ছে হিস্টেরিয়া। তাহলে একটা মেয়ের হিস্টেরিয়াটা হওয়া খুব স্বাভাবিক। যদিও বর্তমান সমাজে বা মডার্ন সায়েন্সে ছেলেদেরও কিন্তু হিস্টেরিয়া হচ্ছে, একথা কিন্তু বলছে। তখন কিন্তু ওই ওই হিস্টেরা শব্দের সাথে ইউটেরাসের সাথে হয়তো মিলবে না, কিন্তু তাদের কি বলবো, যে ফেনোমেননটা মানে সাইন অ্যান্ড সিমটমটা নিয়ার অ্যাবাউট সেম হওয়ার জন্য আমরা পুরুষদের হিস্টেরিয়া হয় সেটা কিন্তু আমরা মেনে নিয়েছি বা আমরা বলে থাকি। আরেকটা হয় কি, তখন তাদের প্রচন্ড অ্যাংজাইটি দেখা দেয়। আর একটা কি হয়, যে ডিপ্রেশন দেখা দেয়। এই ডিপ্রেশন থেকে বাঁচার জন্য কিন্তু আমাদের বিভিন্ন ধরনের তখন কিন্তু ট্রিটমেন্টের দরকার হয়, অথবা তাকে কিন্তু সুস্থ করা যায় না। আর এই যে যদি বিয়েতে দেরি হয়, তখন দেখবেন কতগুলো অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়। তার ভিতরে আমরা কি পাবো, যে সন্তান হতে আসতে দেরি হলো। আর একটা কি পাবো না, স্টিল বার্থ, জন্মের সাথে সাথে সন্তানটা মারা যাবার একটা সম্ভাবনা থাকে। কখনো শেষ মুহূর্তে জন্মের কিছু সময়ের আগেই হয়তো বাচ্চাটা মারা যেতে পারে। মিসক্যারেজ হবার একটা প্রবল সম্ভাবনা থাকে। আর একটা কি দেখবো, যে এই যে অটিজম এবং ডাউন সিনড্রোম বলে যে দুটো মারাত্মক রোগ আমরা নিয়মিত পাই, অটিজম এবং ডাউন সিনড্রোম, এই দুটো হবার সম্ভাবনা তাদেরই বেশি হয় যারা দেরিতে বিয়ে করছেন। অর্থাৎ 30, 35, 40-এর কাছাকাছি বয়সে গিয়ে যাদের সন্তান হচ্ছে, তাদের কিন্তু অটিজমটা হয়। অটিজমের বাচ্চারা কিন্তু প্রথম ওই 3 থেকে 3.5 বছর আপনি কিছু বুঝতে পারবেন না। এটা তাদের এডিএইচডি, অর্থাৎ তাদের বিহেভিয়ারাল কতগুলো অ্যাবনর্মালিটি। মা একদিন হঠাৎ খেয়াল করেন কি, যে তার বাচ্চাটা ঠিকভাবে ওই রেসপন্স করছে না, মা বা বাবা বলছে না, তাকে ডাকলে তা সে শুনতে পাচ্ছে না, বা তার চোখের দিকে তাকালে সে অন্যদিকে চোখ ঘুরিয়ে নিচ্ছে, বা ঠিক যে বয়সে পাপা মামা কাকা দাদা যেগুলো বলা উচিত ছিল সেগুলো সে বলতে পারছে না। এই রকম জায়গায় এই অটিজমের মতো রোগটা কিন্তু ধরা পড়ে। তার একমাত্র কারণ হচ্ছে লেট ম্যারেজ, দিয়ে দেরিতে বিয়ে করা। এখান থেকে যদি আমাদের সচেতন হতে হয়, তাহলে এটা যদি আমরা মহিলাদের ভিতরে যদি সেই জিনিসটা বুঝে দিতে পারি, ভাই পড়াশোনা করছো করো, সন্তান ধারণ করে তুমি পড়াশোনা করো পরেরটাকে, কারণ সুস্থ সমাজ দিতে গেলে তো তোমাকে তো ভাই হতে হবে নিজেকে। তাহলে এই চেতনাটা বোধ কিন্তু আমরা ডাক্তারে কিন্তু সমাজের মধ্যে দিতে পারি। আর এটা কিন্তু কোনো অবস্থাতে কিন্তু ক্রোমোজোমের ডিফেক্ট নয়। আর ডাউন সিনড্রোম যেটা, সেটা 23 নম্বর ক্রোমোজোমের ডিফেক্টের জন্য, সেটা তো আমরা সবাই জানি। তাহলে দেখা যাচ্ছে কি, এছাড়া আর কি হয় না, বয়সকালে বিয়ের জন্য প্রলং ডেলিভারি, মানে ডেলিভারিতে তার প্রচন্ড পরিমাণে সময় লাগবে, সেখানে একটা তার জীবনে একটা সমস্যা। যদিও এখন সবাই বলবেন আমরা নার্সিং হোমে গিয়ে আমরা তো সিজার করিয়ে নেবো, নিশ্চয়ই করাতে পারেন। এখন সিজারের ফলে হচ্ছে কি, যে পরিমাণে অ্যান্টিবায়োটিক আপনাকে খাওয়ানো হচ্ছে, তখন কিন্তু বাচ্চাটা ঠিক পুষ্টির অভাব থেকে যাচ্ছে। কেন? কারণ ওই অতিরিক্ত অ্যান্টিবায়োটিক মা খাবার জন্য হচ্ছে কি না, মানে স্তনে দুগ্ধের পরিমাণ কমে গিয়ে বাচ্চাটা কিন্তু ঠিক সেইভাবে প্রতিপালিত হবার জায়গা কিন্তু পৌঁছতে পারছে না। তখন ওই কৌটোর দুধ খাইয়ে কিন্তু সন্তানকে বড় হবার মতো একটা পরিস্থিতি তৈরি হয়। আর দেরিতে বিয়ে মানে সন্তান ধারণের দেরিতে এটা হয়। আর একটা হয় কি, যে ইনফার্টিলিটির একটা ব্যাপার কিন্তু এখানে প্রচন্ড পরিমাণে কিন্তু থেকে যায়। অতএব তাহলে এতক্ষণ আমরা কি বুঝলাম, যে সময়ের আগে বিয়ে করার হ্যাজার্ড সম্বন্ধে আমরা আলোচনা করলাম, এবং সময়ের বিয়ে করার পরে যে সকল হ্যাজার্ড গুলো হতে পারে আমরা কিন্তু সেটা নিয়ে কিন্তু আলোচনা করলাম। এখানে কিন্তু একটা ব্যাপার থেকে যাচ্ছে, আহ এই সকল ক্ষেত্রে দেখা যায় যে দেরিতে বিয়ে হলেও কিন্তু বেশ কিছু ধরনের রোগের আধিপত্য কিন্তু দেখা যায়। তার মধ্যে দেখা যায় যে কি বলবো, পুরুষদের কতগুলো বদভ্যাসের ব্যাপার থেকে গিয়ে থাকে, যে তারাও কিন্তু নিজেদের মানসিকতা ঠিক রাখতে না পেরে হয়তো যে আচরণটা স্ত্রীর সাথে করা উচিত নয় সেটা তারা করে ফেলছে। অনেক সময় আমি সে আইনের কথা বলবো না, আহ, জোরপূর্বক সহবাস করার হয়তো তার পার্টনারের একটা ইচ্ছে নেই, সেই জিনিসটা কিন্তু ঘটে থাকে। বা তারা অনেক সময় অ্যাডিক্টেড হয়। হ্যাঁ, যেহেতু তাদের জীবন যৌবন যাত্রাটা একটু অন্যভাবে ঘটেছে, তাদের একটা অ্যাডিকশনের মধ্যে মানে নেশার মধ্যে তারা
এগিয়ে চলে, বা তাদের কতগুলো কি বলবো ফাইন্যান্সিয়াল স্ট্রেস থাকার জন্য, যেহেতু পড়াশোনা করতে গিয়ে বেড়েছে, দেখবেন ম্যাক্সিমাম সময় পড়াশোনা করতে গেলে না আজকে প্রচুর লোন নিতে হয়, সেই লোনের মেটানোর দায়িত্ব কিন্তু সে ভদ্রলোকের। তাহলে এই জায়গাটা সে কিন্তু কখনো একটা সুখী দাম্পত্য জীবন কিন্তু কখনো লিড করতে পারে না, এরকম একটা জায়গার ব্যাপার থেকে যায়। অতএব দুটোর মাঝখানে কিন্তু আমি আর একটা কথা বলে নিতে চাইছি, এটা ঠিক রসিকতা করে নয়, খুব খেয়াল করবেন যে বিয়ের ডেটটা তাহলে কবে ঠিক করা উচিত মেয়েদের শরীরের সাথে। আমার মনে হয় একটা মেয়ের বিয়ের ডেটটা মেয়েকেই ঠিক করতে দেওয়া উচিত, কারণ তার পিরিয়ডের সাথে একটা সম্পর্ক থেকে যায় পরবর্তী দাম্পত্য জীবনের ক্ষেত্রে। একটা মেয়ের বিয়ে ঠিক তার পিরিয়ড হবার দিন কয়েক পরে হওয়াটাই বাঞ্ছনীয়, মানে যাদের কি বলবো যাদের পিরিয়ডটা রেগুলার হয় সে তাহলে সুস্থ। তাহলে হবে কি, অন্তত পরবর্তী পিরিয়ডটা সে শ্বশুর বাড়িতে গিয়ে বেশ কিছুদিন পরে পেলে সে কিন্তু স্বাভাবিক একটা জীবনযাপন পাবে, বা একটা দাম্পত্য যে একটা সহবাসের ব্যাপার বা কনজুগেল লাইফের ব্যাপার সেটা সে কিন্তু প্লেজারেবল ভাবে এনজয় করতে পারবে। কিন্তু যদি দেখা যায় যে সময়ের কয়েকদিন আগেই বিয়ে হলো আর তার কয়েকদিন পরে কি তার পিরিয়ড হচ্ছে শ্বশুর বাড়িতে গিয়ে, সেটা কিন্তু তার কাছে একটা ঠিক খুব অস্বস্তির কথা, একটা বাজে একটা জায়গা, সে কিন্তু ঠিক স্বাভাবিকভাবে সেটাকে নিতে পারে না। অতএব এই জায়গাটাকে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে একটা মেয়ের কখন বা ডেট মেনে কিভাবে তার বিয়েটা করা উচিত। এবার দেখুন, কিছু কিছু মহিলা আছে যাদের কিন্তু বিয়েতে ভয় থাকে, কিছু আছে তো মানে কি বলবো যে বিয়ের জন্য উন্মাদ, মানে লুকিয়ে পাঁচিল টপকে পালাতে পারলে বাঁচে, তার পড়াশোনা যাই থাক, যে বাবা মা তাকে 20 বছর মানুষ করলো সে একদিনে ভুলে গিয়ে যে পুরুষকে হঠাৎ সে পেয়ে গেল তার পেছনে দৌড়চ্ছে। হয়তো সে আবেগে দৌড়চ্ছে, আমি কোনোটাকে দোষ দিচ্ছি না, কিন্তু ঘটনাগুলো কিন্তু ঘটে থাকে। এই জায়গাটা থেকে আমাদের সচেতন করে একটি মেয়েকে কিন্তু বুঝিয়ে বলা উচিত যে পারিপার্শ্বিক পরিস্থিতি, সমাজ, সংস্কার সবকিছু নিয়ে তো আমাদের জীবন। একদিনের উন্মাদনা যেন কোনো অবস্থাতেই দুটো পরিবারের মধ্যে কোনো ভাঙন সৃষ্টি না করতে পারে, এই সম্বন্ধে কিন্তু আমাদের এডুকেশন দেওয়া উচিত। বা সেই মেয়েটি যখন আপনার চিকিৎসায় যখন সে বড় হচ্ছে, তার ভিতরে কিন্তু একজন চিকিৎসকের উচিত এই ধরনের সমাজ সংস্কার, আমি সমাজ সংস্কার বলবো না, এই ধরনের স্বাস্থ্য বিষয়ক সম্পর্কগুলোকে আহ তুলে ধরা। একটা কি, মেয়েরা বিয়েতে ভয় পাচ্ছে কেন? তাদের ফিয়ার অফ সেক্স। কিছু আছে মেয়ে আছে যারা যৌনতাকে ভয় পায়, সেজন্য কিন্তু কখনই তারা এই যৌনতাটাকে মেনে নিতে পারে না বলে বিয়ে করতে চায় না। আর একটা কাদের কাদের অসুবিধা হয় যে ফ্যামিলি বার্ডেন, তারা কিন্তু এই ফ্যামিলি বার্ডেনটাকে মেনে নিতে পারে না, বা দায়িত্ব নেবার একটা ভয় থাকে। আরেকটা ব্যাপার হয়ে থাকে দেখুন, তার ফিজিক্যালি অ্যাবনর্মালিটি বলবো না, এটাকে কি বলবো, অনেক মহিলাদের কিন্তু ব্রেস্ট খুব ছোট হবার জন্য তারা কিন্তু একটা হীনমন্যতায় ভোগে। তারা কনজুগেল লাইফ কিরকম হবে না হবে এইটা নিয়ে এমন একটা দ্বিধাদ্বন্দ্বে দাঁড়িয়ে থাকে যে তারা কিন্তু বিয়ে করতে ভয় পায়। কিছুদিন আগে আমি একটা সিনেমা দেখেছিলাম, হয়তো অনেকেই সিনেমাটা দেখেছেন, সিনেমাটার নাম হচ্ছে শূন্য এ বুকে। মানে তাতে বলা হয়েছে যে একটি মেয়ের যদি ব্রেস্ট খুব যদি আনডেভেলপড হয়, তাহলে তার কি কি সমস্যা তৈরি হতে পারে, তা অথবা তার হাজবেন্ড তাকে কিভাবে সমর্থন করতে পারে, এটার উপর একটা ভালো সিনেমা আমি দেখেছিলাম। তো আমি অনেককে রিকোয়েস্ট করতেই পারি যে এই জিনিসটা দেখলে বুঝতে পারবেন যে তাতে একটা লাস্টে কনক্লুশন যেটা টানা হয়েছে, যে তার হাজবেন্ড মেনে নিতে পারেনি, কারণ তার ভিতরে ছিল একটা যৌবনকে ভোগ বাসনা করার একটা ইচ্ছা। আর পরবর্তী ক্ষেত্রে তাদের ডিভোর্স হয়, এবং সে এমন একজনকে বিয়ে করে যে কিন্তু ওই জিনিসটা নিয়ে কখনো ভাবেনি, সে শুধু বাবা হতে চেয়েছিল। অতএব একটা ব্রেস্ট ছোট হলেও যে তার দাম্পত্য জীবনের অশান্তি হতে পারে, কিন্তু সন্তান ধারণের ক্ষেত্রে যে কোনো প্রকার অশান্তি হতে পারে না, সেই জিনিসটাই কিন্তু, সেই বার্তাটাই কিন্তু আমরা ওই সিনেমাটার মধ্যে পেয়েছিলাম। তো তখনই ভেবেছিলাম যে এইরকম জায়গায় আমাদের কি কোনো মেডিসিন আছে? হ্যাঁ আছে, আমরা দেখেছি। অতএব আপনারা সবাই জানেন, তবু মেডিসিনটাকে আলোচনার জন্য আমরা বলছি। সেটা হচ্ছে টিউবারকুলিনামে পাবেন, লাইকোপোডিয়ামে পাবেন, আয়োডামে পাবেন, এবং স্যাবাল সেলেটের মতো মেডিসিনে কিন্তু আমরা এই আনডেভেলপড ব্রেস্টের কথা আমরা পাই। এখানে আর আমরা কি পাবো, যে মেয়েদের বিয়েতে ভয় কেন? কারণ তাদের একটা রুগ্ন স্বাস্থ্য, হয়তো এক্সেস লিউকোরিয়া হয়, তার সে বলতে পারছে না, সেটার জন্য সে কিন্তু বিয়ে থেকে পিছিয়ে আসে। আর কি, হার্সুটিজম, আগের দিনে আমরা আলোচনা করেছি যে অতিরিক্ত গোঁফদারি হবার জন্য সে শ্বশুরবাড়িতে গিয়ে লোকে কি বলবে না বলবে সেই জন্য একটু হীনমন্যতা ভোগে। একনে, অর্থাৎ তার যদি গাল ভর্তি যদি ব্রণ হয়, হ্যাঁ, অথবা হেয়ার ফল হয়,
চুল যদি তার অসম্ভবভাবে ঝরে যেতে থাকে মেন্টাল স্ট্রেসের জন্য, সেটা একটা হয়। আর একটা মজার ব্যাপার থেকে যায়, সেটা হচ্ছে কণ্ঠস্বর। এই কণ্ঠস্বর যদি একটা মহিলার ঠিক সুন্দরভাবে না হয়ে থাকে, তাহলে কিন্তু সে ওই কি বলবো, তার বিয়ে হবে না তা না। রবীন্দ্রনাথ তো বলেছেন, যতগুলো গলা আছে ততগুলো কানও আছে, মানে সেই গান শোনার মতো লোকও আছে। তাহলে কণ্ঠস্বর শোনার কোনো আপত্তি নেই, কিন্তু তার কণ্ঠের অভাবে সেই কিছু কিছু জায়গায় কিছু আমাদের কি বলবো এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে বলে আমরা মনে করি। আরেকটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে কি কি বললাম, যে ছেলেদের যেরকম একটা সময় বিয়ে না হলে তাদের একটা মাস্টারবেশনের হ্যাবিট থাকে, অথবা তাদের চোখের কোণে পাল কালি পড়ে যায়, স্পারমেটেরিয়ার মতো যখন রোগ দেখা দেয়, মেয়েদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই ডিজায়ারটা এক্সেস হয়। তখন হয় কি ভায়োলেন্ট, তাদের ভায়োলেন্ট হয়, তারা অর্গানিজমে ভোগে, তারা কিন্তু মাস্টারবেশন করে। হ্যাঁ, তারাও কিন্তু একটা কি বলবো অস্বাভাবিক একটা আচরণ করে। হিস্টেরিয়ার সাথে সম্পর্ক হয় কিনা আমি ঠিক জানি না, সেটা আমাদের জাহাঙ্গীর স্যার সেদিন বলতে পারবেন, কারণ ওই বায়োলজিক্যাল ফেনোমেননে কি ঘটে না ঘটে। তবে কেন্টের রেপার্টরির জেনাইটেলিয়া ফিমেল পেজ নাম্বার 717 যদি আমরা যাই, তাহলে কিন্তু আমরা দেখছি ডিজায়ার ভায়োলেন্ট অর্গাজম, মাস্টারবেশনের হ্যাবিট, ভার্জিন ইন উইডোদের, এরকম কতগুলো জায়গা কিন্তু খুব দুর্ধর্ষ কতগুলো মেডিসিনের কথা বলা আছে। তার ভিতরে আছে ক্যালকেটা কার্ভ, মিউরেক্স, অরিগেনাম, ক্যালকেটা কার্ভ, স্ট্যাফিসেগডিয়া। আর প্লাটিনার ব্যাপারটা তো আমরা সবাই জানি। প্লাটিনা আছে, জিঙ্ক আছে, হ্যাঁ, এপিস, অরিগেনামের মতো মেডিসিন গুলো কিন্তু আমরা ওই সময়, অর্থাৎ বিয়েতে যাদের দেরি হচ্ছে অথচ যারা পার্টনার পাচ্ছে না, হ্যাঁ, সেই সকল জায়গা কিন্তু আমরা এই মেডিসিনের গুলোর কথা কিন্তু আমরা ভাববো। এইবার দেখুন আর একটা সংকট এসে উপস্থিত হলো, সেটা কি না, বিয়ে দিতে যাচ্ছেন, খুব ভালো ব্যাপার, আমাদের তো ঠিকই দিচ্ছে, আমরা তো রক্ত পরীক্ষাকে বেশি প্রাধান্য দেবো। অতএব তখন আপনি একটি মেয়ের বা একটি ছেলের কি কি পরীক্ষা করতে দেবেন, এটা কিন্তু একজন চিকিৎসকের কিন্তু একটা মহান কর্তব্য, এবং এটাকে কিন্তু আমরা কখনই এড়িয়ে যেতে পারি না। আমরা বারবার বলবো যে ঠিকুজি পরীক্ষা নয়, আপনি রক্ত পরীক্ষা করুন, কারণ এমন কিছু বংশগত রোগ বা এমন কিছু ভয়াবহ রোগ থেকে গেছে, যেটা যদি ঠিক ভাবে বিয়েতে কি বলবো, এটাকে কি বলা যেতে পারে, যদি ঠিক বিয়ে না হয়, তাহলে কিন্তু এই ধরনের অসুবিধাগুলো দেখা দিতে। তার ভিতরে কি, এক নম্বর তো হচ্ছে থ্যালাসেমিয়া, আমরা সবাই জানি। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস টেস্ট করা হয়, অতএব বিয়ের আগে সব থেকে আগে বাধ্য করুন যে একটা কাপলকে এই ইলেকট্রোফোরেসিস টেস্ট তারা করেছে কিনা সেটা জানতে। আর কি, এটা হলো থ্যালাসেমিয়ার জন্য। আরেকটা টেস্ট আছে, সেটা হচ্ছে হিমাফিলিয়া কিন্তু একদম রক্তের আরেক ধরনের বিভৎস ধরনের রোগ, সেটাকে কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে। সেই জন্য আমাদের কিন্তু এই ধরনের টেস্ট গুলো করা উচিত। আমরা আর কি টেস্ট করতে দেবো, এইচবিএসএজি। এইচবিএসএজি জিনিসটা কি না, হেপাটাইটিস বি বা এইচবিভি বলা হয়, সেই এইচবিভি টেস্ট আমরা করাতে পারি। আরেকটা দেখুন, হয়তো নৈতিকভাবে সমর্থন নয়, কিন্তু কিছুদিন আগে একটা কাগজে দেখেছিলাম, এক ভদ্রলোক তার মেয়ের বিয়ে দেবে বলে তার জামাইয়ের কাছে তার স্পার্ম অ্যানালাইসিস রিপোর্ট চেয়েছে। তার দাবি হচ্ছে এটাই যে 2 দিন পরে যদি আমার মেয়ের কোনো অসুবিধা নেই, যদি ছেলের অসুবিধা থাকে, তাহলে তো ভাই ডিভোর্স হবেই, তিনি তো আবার একটি বিয়ে করতে যাবেন। এই রকম যে ঘটনাগুলো একটা সময় আমাদের পুরুষ শাসিত সমাজ যেভাবে মেয়েদের উপরে চাপ সৃষ্টি করে, মানে একটা ভয়ঙ্কর জায়গায় মেয়েদেরকে অবদমিত করে ফেলেছিল, সেই জায়গা থেকে কিন্তু আজকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। যেমন কিরকম, যেমন মনে করুন পরপর 2টি কন্যা সন্তান হলো, মেয়েটাকে দোষ দেওয়া হলো, মেয়ের মাকে দোষ দেওয়া হলো, কারণ তুমি একটা সন্তানের জন্ম দাওনি, পুত্র সন্তানের জন্ম দাওনি। মুশকিলটা হচ্ছে এটাই, ওই পুত্র সন্তানের জন্য কিন্তু মহিলা দায়ী নয়, পুত্র সন্তানের জন্য দায়ী হচ্ছে পুরুষ মানুষটি, তার হাজব্যান্ড, যার ভিতরে এক্স এবং ওয়াই ক্রোমোজোমের একটা ব্যাপার থেকে যায়। তাহলে সে ভদ্রলোক তো দাবি করতেই পারে যে 2 দিন পর তুমি যদি সন্তানের আমার যদি নাতিপুতি না দিতে পারো, তাহলে তোমারও কিন্তু উচিত কি না এই স্পার্ম অ্যানালাইসিস টেস্ট। অতএব এইটা এখন আইনত কতটা সমর্থনযোগ্য কিনা জানি না আমি, তবে আমরা কিন্তু ইউএসজি দেখে নেব। কেন দেখে নেব? পিসিওডির জন্য, পিসিওএস এর জন্য। আর একটা কথা হচ্ছে ভ্যাজানাল অ্যাট্রেসিয়া বলে একটা রোগ আছে। এইটা কিন্তু আমরা বিভিন্ন ধরনের জার্নাল যখন পড়ি তখন ভাবি
যে এত ধরনের অ্যাবনর্মালিটি আমরা তো পারি না, তখন আমাদেরকে অপেক্ষা করতে হয় সেই মডার্ন সায়েন্সের উপরে, যারা সার্জারির মাধ্যমে হোক বা অন্য কোনো প্রকার টেকনিক্যালি এই জায়গাটাকে কিন্তু উতরে দিতে পারে। অতএব তার সাথে সাথে আমরা আমাদের যেটা পারবো সেটার সম্বন্ধে আমাদের কিন্তু এগোতেই হবে। আমরা কিছু জেনেটিক ডিজিজ আছে, আমরা কিন্তু সারিয়ে নিয়ে যদি আমরা মেয়েটার বিয়ে দিই, তাহলে কিন্তু আমরা অনেক বেশি সফল হতে পারবো, অন্তত পরবর্তী জীবনের ক্ষেত্রে। আর একটা কি টেস্ট করাতে দিবেন, সেটা হচ্ছে ব্লাড গ্রুপ এবং RH ফ্যাক্টর। তাছাড়া কিছু জেনেটিক্যালি ট্রান্সমিটেড কন্ডিশন টেস্ট আছে, যেটার মাধ্যমে আমরা হার্ট, কিডনি, ক্যান্সার বা টিউবারকুলোসিসের মতো রোগ সেই ফ্যামিলিতে আছে কিনা, বা সে পরবর্তী সময় এতে এফেক্টেড হবে কিনা, এটা কিন্তু আমরা জেনে নিতে পারি। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে হাই মায়োপিয়া, অর্থাৎ চোখের রোগ, মাইনাস পাওয়ার। যদি দেখা যায় যে দুজনেরই মানে পাত্র এবং পাত্রীর মাইনাস পাওয়ার আছে, তাহলে কিন্তু আপনারা নিশ্চিত জেনে রাখুন তার সন্তানটি কিন্তু এত মাইনাস পাওয়ার নিয়ে জন্মাবে যে তার 8-9 বছর বয়সে হয়তো -10, -13, -15 এরকম একটা লেন্সের পাওয়ার নিয়ে তাকে বাঁচতে হবে সারাটা জীবন। এখানে কিন্তু আমাদের আইনত বলাই যাচ্ছে, বা আইনত বলবো না, এখানে আমাদের বলে যাচ্ছে দুটো মায়োপিক কাপল যেন কখনোই বিয়ে না করে। কাপল বলাটা আমার ঠিক হয়নি, মানে মানে কি বলবো, পাত্র পাত্রী যদি বিয়ে না করে, আর যদি তাদের প্রেমের ব্যাপার থেকে বিয়ে যদি করতে বাধ্যই হয়, তারা অন্তত যেন সন্তান ধারণ না করে, এরকম একটা আমাদের বলা হয়। সেই হিসেবে আমরা বলতে পারি যে যাদের মাইনাস পাওয়ার আছে তারা যেন এই ব্যাপারটাতে অনেকখানি সচেতন হন। আর একটা হচ্ছে কি, টেস্টটার নাম ভুলে যাচ্ছি, আহ, ওই কালার ব্লাইন্ডের একটা টেস্ট আছে, অ্যালাইজার নাকি একটা আছে, ঠিক মনে করতে পারছি না। সেই জায়গাটা কিন্তু আমাদের একটু দেখে নেওয়া উচিত, যাতে পরবর্তী সন্তান ওই কালার ব্লাইন্ড নিয়ে যাতে না জন্মায়। আচ্ছা, এটাতে গেলে মেয়েদের ব্যাপার। এবার ছেলেদের ব্যাপারে আমরা কি কি জানতে চাইবো? আমরা দেখে নিতে চাইবো তার STD অর্থাৎ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আছে কিনা, HIV তার ভিতরে আছে কিনা, VDRL অর্থাৎ ভেনারেল ডিজিজ রিসার্চ ল্যাবরেটরি করে দেখে নেবো সেটা তার আছে কিনা। স্পার্ম অ্যানালাইসিস অতি অবশ্যই তার যায় কিনা আমরা বা করি নেওয়াটা কিন্তু আমরা বাঞ্ছনীয়ই বলে কিন্তু আমরা মনে করি। এবার কোনো ব্যাপার নেই, বিয়ে থা তো হলো, এবার তো আপনাকে এগিয়ে যেতে হবে। এইবার দেখুন, জাস্ট বিয়ের পরে একজন পাত্র পাত্রীর কি ধরনের অসুখ হতে পারে সেটা নিয়ে কিন্তু আমাদের জানা উচিত। তাহলে বিবাহের পরে পাত্রী কি হতে পারে? সব থেকে যেটা বেশি হয় সেটা হচ্ছে হানিমুন সিস্টাইটিস। হানিমুন সিস্টাইটিস জিনিসটা কি না, হানিমুন মানে মধুচন্দ্রিমায় গিয়ে মেয়েদের কিছু কি বলবো, ভ্যাজাইনাল বার্নিং বা ভ্যাজাইনাইটিস হয়, ফ্রিকোয়েন্ট ইউরিনেশন হয়, হ্যাঁ, জ্বালা করে, ঘন ঘন পেচ্ছাপ হয়, একটা ইনফেকশন হয়ে যায়, এরকম একটা কিন্তু ঘটনা হতে পারে। কি বলবো, স্ট্যাফাসিডিয়া থেকে শুরু করে প্রচুর মেডিসিন আছে, ভালো ভালো ভাবে আমরা দিতে পারি। হানিমুন সিস্টাইটিস একটা ভয়ঙ্কর কিন্তু দেখা দিতে পারে। আর একটা কি হয়, কন্ডাক্ট ডার্মাটাইটিস, অমরনাথ অর্থাৎ চক্রবর্তী স্যার, আপনি একটু মিউট করুন। ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যার। হ্যাঁ, হ্যাঁ। কন্ডাক্ট ডার্মাটাইটিস, অর্থাৎ কন্ডাক্ট ডার্মাটাইটিস হচ্ছে কি, যে স্বামী স্ত্রী সম্পর্কের মাঝখানে যে কিছু ত্বক জনিত বা কিছু রোগ থেকে যায়, চর্মরোগ বলা হয়, মানে সেটা কিন্তু একটা শরীর থেকে আরেকটা শরীরে স্পর্শের মাধ্যমে আসতে পারে, সেটা আমরা পেতে পারি। আর কি হতে পারে জাস্ট আফটার ম্যারেড, সেটা হচ্ছে গনোরিয়া হতে পারে, সিফিলিস হতে পারে, HIV হতে পারে, এইডস এর মতো জিনিসগুলো হতে পারে। হ্যাঁ, এই জায়গাগুলোতে কিন্তু আমাদের ওয়াকিবহাল থাকা উচিত, এবং আমরা যাতে বলে দিতে পারি যে এই ধরনের কোনো প্রকার সমস্যা হলে যেন সঙ্গে সঙ্গে আমরা চিকিৎসকের শরণাপন্ন হই। আর একটা কি হয়, সেটা হচ্ছে UTI, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, খুব কমন জিনিস, বিয়ের পরে খুব কমন জিনিস। আর কি হচ্ছে, জেনাইটাল হার্পিস বা HPV, অর্থাৎ যেটাকে বলেছে হিউম্যান প্যাপিলা ভাইরাসের দ্বারা আক্রান্ত হওয়া যে রোগগুলো হয় সেটা হয়। ওয়ার্ট ইন জেনাইটালিয়া, অর্থাৎ যৌনাঙ্গে বেশ কিছু পরিমাণে ওয়ার্ট মানে হচ্ছে আঁচিল জাতীয় জিনিস হয়। ব্যাকটেরিয়াল ভ্যাজাইনাইটিস হতে পারে, দুর্গন্ধযুক্ত স্রাব হতে পারে। আর একটা হচ্ছে NGU বলা হয়, অর্থাৎ নন গনোরিয়াল
ইউরেথ্রাইটিস, নন গনোরিয়াল ইউরেথ্রাইটিস, এই ধরনের সমস্যাগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত ওই ধরনের বিবাহ উত্তর জীবনে কিন্তু আমরা লক্ষ্য করে থাকি। তাহলে এই জায়গাগুলোকে কিন্তু আমাদের সচেতন হতে হবে। সেই সঙ্গে সঙ্গে দেখবেন ওই হ্যাপি কাপল কিছুদিন পরই এসে আপনাকে জানাতে চাইবে যে ডাক্তারবাবু আমরা তো এর মধ্যে বাচ্চা নিতে চাইছি না, তো কি করা যায়। আগে এমন করি যে কোন অবস্থাতে ফার্স্ট ইস্যুকে নষ্ট করবেন না। যদি উপরওয়ালা এই মানে যেটা দান করেছিলেন, দিয়েছিলেন নিজের হাতে, সেটা যদি আপনারা না নিয়ে থাকেন তাহলে কিন্তু জীবন আর কোনোদিন দ্বিতীয়বার নাও দিতে পারেন। অতএব সেইটুকু ভেবে প্রকৃতির কথা মেনে আপনাদেরকে কিন্তু সেটাকে ফার্স্ট ইস্যুকে কোনোদিন নষ্ট না করার আমি উপদেশ বলবো না, আমি অনুরোধ করছি। এবং এটাও বলবো যে কখনই কোনো ভ্রূণ হত্যা করা উচিত নয়। হ্যাঁ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো সেটাকে মেনে নেওয়া হয়, বিজ্ঞানের জন্য মেনে নেওয়া হয়, স্বাস্থ্যের জন্য মেনে নেওয়া হয়, তাতে আমার কোনো আপত্তি নেই। তাহলে এই জায়গাটা হবে কি, তাহলে এবার আমাদের একটু বার্থ কন্ট্রোল সম্বন্ধে জেনে নিতে পারি আমরা, যে আমরা কত ধরনের বার্থ কন্ট্রোল এর মধ্যে আমাদের অন্তত এখানে ব্যবহৃত হয়। তার ভিতরে আছে কি, যে আমরা কি দেখতে পারবো না, আমরা কন্ট্রাসেপটিভ, আমরা পিল, আমরা প্রতিনিয়ত প্রত্যেকদিন একটা করে 28 দিনের কোর্স থাকে, সেটা আমরা করি। আমরা কন্ডম ইউজ করার জন্য আমরা বলতে পারি। আমরা ক্যালেন্ডার মেথড একটা পদ্ধতি, অর্থাৎ ওইটা কিন্তু সেই আমি নিশ্চয়ই জাহাঙ্গীর স্যার কি বলবো যে উনি ওই যদি ওই জায়গাটা পড়ান, হ্যাঁ, যে একটা একটা ওভাম সিক্রেশনের পর কতদিন বাঁচতে পারে, এবং ঠিক 14 দিনের মাথায় তাদের ডেভেলপমেন্ট কতটা হয়, কতদিন পর্যন্ত সেটা বাঁচতে পারে না পারে, বা অ্যাকচুয়ালি সেফ পিরিয়ড এবং ডেঞ্জার পিরিয়ডের জায়গাটা উনি যদি পড়িয়ে দেন, তাহলে কিন্তু এই ক্যালেন্ডার মেথডটাকে কিন্তু আমাদের বুঝে নিতে সুবিধা হবে। যদি দরকার হয় আমি না হয় পরে বলে দেবো সময় পেলে। একটা হচ্ছে কি উইথড্রল মেথড, অর্থাৎ জাস্ট বীর্যপাতের আগে যদি আমরা উইথড্র করে নিতে পারি, তাহলে কিন্তু মানে স্পার্মটা তার ওই বা অর্থাৎ সার্ভিক্সের মুখে গিয়ে পড়বে না। আর একটা হয় কি কপার টি তো এখন যদি ওটা প্রাইমারিতে হয় না, সেটা হচ্ছে একটা সন্তান হয়ে যাবার পর যদি দ্বিতীয় সন্তান না নিতে চাই বা দেরি করতে চাই, সেরকম জায়গায় আমরা কপার টির কথা ভাবতে পারি। আরেকটা হচ্ছে কি ডিএমপিএ। ডিএমপিএ জিনিসটা কি, এটা একটা ইনজেকশন, বলবো যে একটা ইনজেকশন দিলে আপাতত ভাবে 3 মাসের জন্য ফার্টিলিটি নিয়ে আপনাকে চিন্তা একদম করতে হবে না। সেটা হচ্ছে কি ডেপট মেড্রক্সিল প্রোজেস্টেরন বোধহয় অ্যাসিয়েটেট, এরকম একটা বোধহয় একটা কি নাম আছে, ওটা আমি ঠিক হয়তো বলতে পারলাম না, তবে ডিএমপিএ বলা হয়। হ্যাঁ, তাছাড়া আমাদের তো লাইগেশনের ব্যাপার আছে, টিউবেক্টমির ব্যাপার আছে, যদি সেটা প্রাইমির ক্ষেত্রে সেটা নয়, সেটা পরবর্তী ক্ষেত্রে। অতএব এইভাবে আমরা কিন্তু একটা বৈবাহিক জীবনের, একটা পরিবারের, বা কি বলবো একটা সমাজের একটা সংস্কারক না হয়ে স্বাস্থ্যকে কিভাবে রাখা যেতে পারে, সেইটা জায়গা সম্বন্ধে কিন্তু একটা বিশাল ভূমিকা আমাদের থাকে, এবং আমরা এইভাবেই পালন করে আসি, এবং সেই জিনিসটা আমাদের কিন্তু নিয়মিত কিন্তু কিন্তু ভেবে দেখা উচিত। কারণ ঠিক ঠিক সময়ে ঠিক ঠিক ভাবে যদি সন্তানের সময় যদি আমরা সন্তান না পাই, যদি বিয়ের সময় যদি আমরা বিয়েতে না পাই, বা খেতে পাওয়ার সময় যদি আমরা না খেতে পারি, আমাদের সহবাসের সময় যদি আমরা ঠিকভাবে সে কনজুগাল লাইফ না করতে পারি, তাহলে কিন্তু মেন্টাল স্ট্রেস, ইরিটেশন, তা থেকে কিন্তু অবসাদ, তা থেকে কিন্তু মারপিট, তা থেকে কিন্তু গন্ডগোল, তা থেকে কিন্তু বিবাহ বিচ্ছেদ, এরকম প্রচুর ঘটনা ঘটতে পারে। অতএব জানবেন যে দাম্পত্য জীবনে যা কিছু ঘটছে সবই কিন্তু এই বিহেভিয়ারাল কিছু চাওয়া পাওয়ার ব্যাপার, আর কিছু অর্থনৈতিক ব্যাপার। আসলে আমরা কি চাই, কারো কাছে ভালোবাসাটা শুধু ভালোবাসাই তুমি আমি আমি তুমি, কারো কাছে ভালোবাসা হচ্ছে, দেখুন ভালোবাসাটা হয় অ্যাকচুয়ালি কম বয়সে, পরিণত বয়সে গিয়ে যখন হয় সেটা শুধু স্বার্থের ভালোবাসা হয়। বা আমরা বলতে পারি ওর কতটা ব্যাংক ব্যালেন্স আছে, ওকে বিয়ে করলে আমি সুখী হবো কিনা, ধুর ও তো এই জায়গাটা অসুবিধা আছে, ধুর ও তো বিরাট একান্নবর্তী পরিবারে থাকে। আসলে আমাদের এই সচেতন মনগুলো তো বেশি বয়সের সাথে সাথে ভয়ঙ্কর সমাজের সাথে মানে বড় হচ্ছে, তত কিন্তু আমরা জটিল থেকে জটিলতর হচ্ছি, এবং আমাদের এই রোগ, আমাদের এই চিন্তা ভাবনা, আমাদের এই অসুস্থতা একটা
জটিল জায়গা পৌঁছতে পৌঁছতে একটা ক্যান্সারাস কন্ডিশনে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছি, যেখান থেকে আমরা কিন্তু আর কখনোই মুক্তি পাচ্ছি না। সেই জন্য প্রত্যেকটা মানুষের উচিত তাদের সুস্থ সুন্দর দাম্পত্য জীবন বহন করা, তার সাথে বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে মধুরভাবে বাঁচার যে একটা স্বপ্ন সেটাকে ফলবতী করা, এবং একজন চিকিৎসকের উচিত সেই ফ্যামিলির সব থেকে বড় বন্ধু হয়ে তার শুধু স্বাস্থ্য রক্ষাই নয়, হ্যানিম্যানের আদর্শে তাকে প্রতিপালিত করে সমাজকে সুন্দরের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, যাতে আমরা ওই কনজেনিটাল ডিজিজ থেকে শুরু করে বা অ্যাবনর্মালিটি গুলো থেকে বাঁচিয়ে ঠিক সময়ে ঠিক ভাবে পড়াশোনার মতো যেন আমাদের ব্রহ্মচর্যের পর যেমন গার্হস্থ, তারপর ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ কোথায় আজকে আমাদের এই উপনিষদে বলা আছে, হলো কি তাই না? তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা, আমি যেভাবে তৈরি করতে পারি, কারণ আমাদের স্বামী বিবেকানন্দ তো অনেকবার বলেছেন, মাকে শিক্ষিত করতে না পারলে সন্তান কিন্তু কখনো সেই শিক্ষিত হবে না, আর শিক্ষিত সন্তান না হলে কিন্তু আমরা সমাজটাকে তৈরি করতে পারবো না। এইটুকু বলে চিকিৎসকের দায়িত্ব আবার নতুন ভাবে আপনাদের মনের ভিতরে বীজ বপন করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। নমস্কার, আপনারা সবাই ভালো থাকুন। খোদা হাফেজ। ধন্যবাদ নীলকম স্যারকে এত সুন্দর করে আমাদের ডাক্তারদের ভূমিকা বুঝিয়ে দেওয়ার জন্য। আপনি সত্যি আজকে আমাদেরকে একটা সুন্দর একটা বিষয় উপহার দিলেন। আমরা অবশ্যই এটা থেকে অনেক অনেক কিছু শিখলাম, অনেক অনেক উপকৃত হলাম। আপনি এভাবে আমাদেরকে সমৃদ্ধ করে যাবেন। আপনাকে ধন্যবাদ। তো সাথে আপনাদের অভিজ্ঞতা এই পর্যায়ে আমি শ্রদ্ধেয় শিক্ষকদেরকে অনুরোধ করব স্যারের এবং আপনাদের আদেশ যেগুলো আমাদের নবীনদের জন্য খুবই উপযোগী তা হচ্ছে উপস্থাপন করার জন্য। এই পর্যায়ে আমি স্বপন বুড়ে স্যারকে বলছি, স্যার যদি আপনি আপনার বক্তব্য দিয়ে আমাদেরকে একটু সমৃদ্ধ করেন। স্যার একটা প্রশ্ন ছিল, পরে করবো স্যার? কে বলছিলেন? একটু পরে করেন, একটু প্রশ্ন নেব। আপনি দয়া করে প্রশ্নটা একটু আমাদের ইনবক্সে দিয়ে দেন। হ্যালো, ঠিক আছে। জি জি স্যার, জি স্যার হ্যালো। বলেন স্যার, সমন্বয় স্যার। বলছি যে হিস্টেরিয়াটা নিয়ে আমার একটু বলার আছে, দু একটা কথা। হিস্টেরিয়া যে শুধু ইউটেরাসের সঙ্গে সম্পর্কিত তা নয়, আসলে নামকরণটা ওই রকম হয়েছে। নামকরণ করেছিলেন হিপোক্রেটিস, কারণ ওনার একটা ধারণা ছিল যে হিস্টেরিয়া শুধু মেয়েদের হয়, ইউটেরাসটা মেয়েদের শরীরে ঘুরতে থাকে বিভিন্ন জায়গায়, এবং এই চলাচল যখন আটকে যায় তখন তারা হিস্টেরিয়াগ্রস্ত হয়। ধারণাটা ভুল, কিন্তু সেই থেকে নামটাই চলে এসছে। কিন্তু এখন যেটা আমি একটা, যেমন দেখা গেল যে মেয়েটি বা সে হয়তো প্রতি বছর পরীক্ষায় ফার্স্ট হয়, এবছর তেমন করে পড়াশোনা করতে পারিনি, কোনো ঝামেলা ছিল, বাড়ির অনুষ্ঠান ছিল, তার মধ্যে একটা সংশয় দিয়েছে। দেখা গেল প্যারালিসিসের কোনো কারণ নেই, একদম নার্ভ সব ঠিকঠাক আছে,
তার মানে কি হলো, ওর অবচেতন মনে ওর এই টানাপোড়েনের একটা সমাধান করে দিল, যে ওটা প্যারালিসিস হয়ে গেছে, সে কি করে পরীক্ষা দেবে। সে ইচ্ছে করে করলো না, কিন্তু এটা তার অবচেতন মন থেকে এইরকম একটা কন্ডিশন তৈরি করলো, তার ম্যানিফেস্টেশনটা হলো এই রূপ। আর আরেকটা কেস হতে পারি, তারা প্রেমে পড়েছে, তারপরে দুজনের মধ্যে একটা ছেলেটির সঙ্গে কথা বলা বন্ধ দিয়ে দিয়েছে। তারপরে সকালে আবিষ্কার করা গেল যে ছেলেটি আর কথা বলতে পারছে না, তার চোখ দিয়ে শুধু টপ টপ করে জল আসছে। তার মানে সে ওর সঙ্গে ছাড়া যে কথা বলতে পারছে না, তার জীবনটা ব্যর্থ হয়ে গেছে, তাই তার যেন একটা ওখানে কথা বলতে পারছে না। তো এইরকম একটা ব্যাপার। আবার একটা ঘটনা দেখা গেল যে ছেলেটি পরীক্ষা দিতেও গিয়েছে, বসেছে, এবং তার বাবা শিক্ষক, সেই স্কুলেরই শিক্ষক, এবং খুব ভালো টুগলি ধরতে পারে। তো এই ছেলেটি টুগলি করছিল, কিন্তু অন্য একটি শিক্ষক সেটা ধরে ফেলে, ব্যাস ছেলেটি অজ্ঞান হয়ে গেল। তার মানে কি, এই সাডেন অনসেট হলো ঠিকই, কিন্তু তার এই কারণটা যে তার লজ্জার হাত থেকে তার অবচেতন মন তাকে রক্ষা করে দিল এইরকম একটা কন্ডিশন করে। তো হিস্টেরিয়া এরকমও হয়, সবসময় উন্মাদ হবে, উন্মাদনা থাকবে তা নয়। হিস্টেরিয়াকে দু রকম ভাগ করা হয়েছে, একটা ডিসোসিয়েটিভ আর আরেকটা হচ্ছে কনভার্সন। এটা হলো কনভার্সনের কথা। এইটুকু বললাম, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার। আসলেই আপনাদের বক্তব্যের মাধ্যমে মাধ্যমে আমরা অনেক সমৃদ্ধ হচ্ছি। এভাবে আমাদেরকে সমৃদ্ধ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এ পর্যায়ে আমি পার্থপ্রদীপ স্যারকে অনুরোধ করছি, স্যার যদি আমাদেরকে আপনার বক্তব্য দিয়ে সমৃদ্ধ করেন। এখন বক্তব্যটা এক কথায় ছুরি দিয়ে কাটার মতন খুব স্মুথলি স্যার বলে গেছেন। নীলকমল স্যারকে অনেক ধন্যবাদ। আর এর সাথে আমাদের স্বপন যে খুব একটা সংযোজন করলো, খুব মূল্যবান সংযোজন। এখানে মানে যেটা ব্যাপার, আমি স্পেশালি একটু বার্থ কন্ট্রোল নিয়ে বলবো, যেহেতু আমাদের এটা হোমিওপ্যাথিক ক্লাসরুম, তো তাই কন্ট্রাসেপটিভ যে পিল বা কপার টি, ডিএনটিএ, লাইগেশন, টিউবেক্টমি, এইটা হোমিওপ্যাথির সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ এই ব্যাপারে একটা ক্লিয়ার হওয়া দরকার। এছাড়া আরো যেগুলো কন্ডম বা ওই ক্যালেন্ডার মেথড, উজ্জ্বল মেথড, এগুলো বার্থ কন্ট্রোলের জন্য হোমিওপ্যাথির সাথে হয়তো অতটা কপারটিও অনেক সময় একটা সমস্যা তৈরি করে। বা স্যার যে ডিএনটি এর কথা বললেন, এটা আমিও একটা শুনেছিলাম, এরকম কিছু ইনজেকশন এখন ওই ফ্যামিলি প্ল্যানিং মেথডে ব্যবহার করা ছিল। এছাড়া লাইগেশন বা টিউবেক্টমি আমাদের তো সাধারণ স্বাস্থ্যবিধির জন্য এটা খুব সঠিক কিনা, কারণ এই যে যেখানে একটা হয়ে গেছে, কিন্তু একটা সার্জারি করতে গেলে এই ব্যাপারটা একটু ক্লিয়ার হওয়া দরকার। এছাড়া স্যার তো প্রচুর সুন্দর আলোচনা করেছেন। আর একটা কি, ওই হিস্টেরিয়ার সাথে একটা এপিলেপসির একটা ডিফারেন্সিয়েশনেরও একটা ব্যাপার থাকে আর কি। একটা অনেক সময় একটা এপিলেপসির সাথে হিস্টেরিয়া ডিফারেন্সটা করতে হয়, যেটা এপিলেপসির কিন্তু একটা মানে এই মনোজগতের সাথে কতটা সম্পর্কিত, এটা যদি স্যার ক্লিয়ার করে দেন, আমার যেই করুক, অনেকদিন আগে পড়া তো, একটা ডিফারেন্সের ব্যাপারটা আছে হিস্টেরিয়ার সাথে এপিলেপসি। ঠিক আছে, এইটুকু যে আমার একটা কনফিউশনের জায়গা বা এইটুকু আমার মনে হলো, সেইটুকু বললাম। ধন্যবাদ।
ধন্যবাদ স্যারকে। নীলকমল স্যার যদি পার্থ স্যারের প্রশ্নগুলো আপনি একটু করতেন, সমাধান করতেন। হ্যাঁ, হিস্টেরিয়া আর এপিলেপসির ভিতরে অনেকটা পার্থক্যই আছে। এপিলেপসি মানে হচ্ছে তড়কা, যেটা আমরা বলে থাকি, সেটা ইজি করলে কিন্তু তারা যায়, অ্যাবনর্মালিটি পাওয়া যায়, এবং আমরা ফাইনালি ওই রিপোর্ট থেকে কিন্তু সেটা ধরতে পারি। আর এপিলেপসির সাথে মুখ দিয়ে থুতু ওঠা, অজ্ঞান হয়ে যাওয়া, বেশ কিছুক্ষণ অচেতন ভাবে থাকা, এগুলো থাকে, কিন্তু হিস্ট্রিয়াতে সম্ভবত এটা থাকে না। হিস্ট্রিয়া কখনো কনজেনিটাল ডিজিজ নয়, হোয়ারাস এপিলেপসি এটা কিন্তু বাই বর্ন, একদম ছোটবেলা থেকে হতে পারে, ইনজুরির জন্য হতে পারে। ইনজুরির জন্য কিন্তু কখনোই হিস্ট্রিয়া হয় না। এভাবে ছোট ছোট ভাবে আমরা অনেকটাই আলোচনায় এপিলেপসি যেটা 1 থেকে 2 বছর থেকে শুরু করে বেশ বড় বছর পর্যন্ত, মানে কি বলবো, 15-16 মধ্যেই কিন্তু যেটুকু হবার সেটুকু হয়ে যায়। এইগুলির মধ্যে বেসিক পার্থক্য। তারপর আপনারা তো জানেন, নিশ্চয়ই আলোচনা করা যেতেই পারে, বলুন। স্যার, যেটা ওই যে বার্থ কন্ট্রোলের ব্যাপারে এইটাকে আর একটু শেয়ার করুন, যেগুলো আমার মনে হলো। এই যে কন্ট্রাসেপটিভ পিল বা আর যে মেথড গুলো রয়েছে, ডিএনটিএ, লাইগেস এন্টিভিক্টমি, বা ওই যে কপার টি, হ্যালো এইসব গুলো সম্পর্কে। হ্যালো হ্যাঁ, আমি হ্যালো পরে একদিন। হ্যালো হ্যাঁ হ্যাঁ, বলো, কাকে, স্বপন কাকে বলছো? আমি ওই হ্যালো স্বপন। এপিলেপসি হিস্টেরিয়ার উপরে ওই একটু বলতে চাচ্ছি, যদি একটু সময় দেন। জি স্যার, বলুন স্যার। হ্যালো, হ্যাঁ বলুন স্যার, বলুন, নিশ্চয়ই বলুন। ঠিকই স্যার যেটা বললেন ওই ইইজি, ওটা একটা তো ভালো অথেন্টিক একটা টেস্ট ওখানে হয়। আর এপিলেপসি ফিটটা সিজার হয়, মানে প্যারক্সিজিমের মতো হয়, কিন্তু হিস্টেরিয়া অনেকক্ষণ অজ্ঞান হয়ে থাকতে পারে। আর হিস্টেরিয়ার অজ্ঞানটা কিন্তু বিপজ্জনক জায়গায় হয় না, সকলের সামনে হয়, কারণ ওর অবচেতন মন একটা সিম্প্যাথি ড্র করতে চায়, তো সেই জন্য যেখানে সেখানে হয় না। কিন্তু এপিলেপটিক ফিট যে কোনো জায়গায় হতে পারে, যার জন্য ইনজুরি হয়, সে আগুনে জলে কোথায় হবে তার ঠিক নেই। কিন্তু হিস্টেরিয়ার ফিট অমনটা হয় না। আর আরেকটা হচ্ছে, হিস্টেরিয়ার যখন সেন্স আসে সে কিন্তু নর্মাল, কিন্তু এপিলেপটিক আর ফিটটা যখন চলে আসে, যখন আমার নর্মালে আসে, তখন অনেক সময় সে ক্রাইম করে ফেলে, ক্রিমিনাল অ্যাটিটিউড তার মধ্যে ডেভেলপ করে খানিকক্ষণের জন্য, তারপর আবার ওটা ঠিক হয়ে যায়। এই একটা ডিফারেন্সিয়েশন আছে, এই মুহূর্তে মনে পড়ছে, আর হয়তো অনেক কিছু আছে, এই মুহূর্তে মনে পড়ছে না। ধন্যবাদ স্যার। হ্যাঁ, ঠিকই বলেছেন স্যার, এটা আপনাকে সংযোজন করার জন্য ধন্যবাদ। আর রাহেলা খাতুন ম্যাম একটা প্রশ্ন রেখেছেন, যদি সেম ব্লাড গ্রুপের একজন ছেলে এবং একজন মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, সেক্ষেত্রে কি কি প্রবলেম হতে পারে, জানালে উপকৃত হব। সেম ব্লাড গ্রুপের বিয়েতে কোনো প্রকার সমস্যা তৈরি হয় বলে এখনো বিজ্ঞানসম্মতভাবে কোনো কিছু জানা যায়নি। তবে মহিলাদের যদি RH ফ্যাক্টরটা যদি নেগেটিভ হয়ে গিয়ে থাকে, তাহলে বেশ কিছু সমস্যা দেখা দেয়। সেইটা যখন প্রেগনেন্সির হ্যাজার্ড নিয়ে বা ডেলিভারি নিয়ে যখন বলবো, তখন আমি সেদিন আলোচনা করব, সেটা আমার মাথায় আছে। ওকে। ধন্যবাদ স্যার। আর ওই যে পার্থ স্যার বলতেছিল যে বিভিন্ন কনসারভেটিভ যে এই বিষয়গুলো অ্যালোপ্যাথিক মডে ব্যবহার করা হয়, সেগুলো নিয়ে একটু বলতে। হ্যাঁ, দেখুন, ব্যাপারটা হয়ে গেছে, দেখুন, কন্ট্রাসেপটিভ পিল তাদের কথাটাই শ্রেষ্ঠ কিনা যায় না, তবে তাদের কথাটাই কিন্তু সবাই মেনে নেয়, কারণ সেটাতে একটা নিশ্চয়তা আছে। আমিও যখন ছোটবেলায় ক্লাস করতাম, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তখন আমাদের স্যারকে জিজ্ঞাসা করেছিলাম যে হোমিওপ্যাথিতে কোনো প্রকার কন্ট্রাসেপটিভের ব্যবস্থা আছে কিনা। স্যার হাসতে হাসতে একথাই বলেছিলেন যে, খুব মনে আছে, আরে প্রকৃতির বিরোধিতা করা তো হোমিওপ্যাথির কাজ নয়, কেন ভাবছিস?
ঠিক এইভাবেই বলেছিলেন। তারপরে আমাদেরকে বলেছিলেন একটি মেডিসিনের কথা, ন্যাট্রামিউন নাকি যদি খাওয়ানো যায় 30 তাতে নাকি কন্ট্রাসেপটিভ কাজ হয়। বলার পরে উনি বলেছিলেন যে জীবনে কখনো আমার কথাটা শুনে ইউজ করতে যাবি না। আমরা কেন স্যার আপনি বললেন? বলে এই জন্যই করে না, বাই চান্স যদি মিস হয় তোকে কিন্তু অনেকখানি ক্ষতিপূরণ দিতে হতে পারে, কারণ কন্ট্রাসেপটিভ পিল তোর উপরে ভরসা করে একজন খাচ্ছে সন্তান না আনার জন্য, যদি এসে যায় পুরো দায় দায়িত্ব কিন্তু তোর। অতএব নেভার ইউজ সাচ টাইপ অফ হোমিওপ্যাথিক কন্ট্রাসেপটিভ পিল বলে উনি বলেছিলেন যে এটা তো কোনো প্রমাণিত সত্য নয়। অতএব কখনো এই জিনিসগুলো করা উচিত নয়। নন হোমিওপ্যাথিক ইউজের মতো স্যার তখন খুব ওই বরিক নিয়ে আলোচনা করতেন, বলতে এক নন হোমিওপ্যাথিক ইউজ বলতে একটা কথা আছে, পৃথিবীর সবকিছু তোর মতো করে ভাববি, এটা ভাবিস কেন? অতএব নন হোমিওপ্যাথিক ইউজকে যদি মানতে পারিস, যদি মেনে নেবার মতো থাকে, তাহলে কন্ট্রাসেপটিভ যাদের চিন্তা ভাবনা আছে তাদেরকেই রাখতে দে, তুই এতে মাথা ঘামাস না। তো আমরা মোটামুটি ভাবে যেগুলো পড়ে এসেছি সেইগুলোই বললাম। আর একটা যে এটা কি বেশ বলা যে ওই এমডিপিএ যেটা, হ্যাঁ এটা এমডিপিএটা এখনো পর্যন্ত চালু আছে, বিভিন্ন হসপিটাল থেকে দেওয়া হয়, ফার্স্ট ডোজটা হসপিটাল থেকে দেয় এবং পরবর্তী ক্ষেত্রে কিনেও নিতে বলা হয় এবং সেটা ব্যাপকভাবেই চলছে। আর হয়তো কিছু থাকতে পারে, আমার ঠিক সেইভাবে কিন্তু জানা নেই। কোশ্চেনটা আমি হয়তো ঠিক বোঝাতে পারিনি, কিন্তু আমার যেটা প্রশ্ন হচ্ছে স্যার পার্থ অনেকে স্যার হ্যাঁ এসো এই ব্যাপারটা একটু বলবো একটা স্যার, ওই কন্ট্রাসেপটিভ পিল আর টি আমি কপারটি নিয়ে। আচ্ছা, মানে আমার কোশ্চেনটা আগে আমি বুঝিয়ে বলি। এখন কথা হচ্ছে যে যদি কারোর হোমিওপ্যাথিক চিকিৎসা চলে সেইটা, আর একটা হেলদি হিউম্যানের জন্য এইটার মেরিট ডিমেরিট, এটা ক্ষতিকারক এবং ভালো দিক কি? আমরা শুধু বার্থ কন্ট্রোল করতে গিয়ে আমরা তাকে আর কোনো হ্যাজার্ডের মধ্যে ফেলে দিচ্ছি না তো? এইটা হচ্ছে আমার জানবার বিষয় আর কি। এইটাই যে আমরা ধরুন একজন চিকিৎসা নিচ্ছে হোমিওপ্যাথির, সেখানে যদি এই মেথড গুলোকে সে ব্যবহার করে, তা কোনটার কি ইফেক্টিভ, কোনটা আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসার সাথে কোনো অসুবিধা নেই বা অসুবিধা আছে, বা এখানে আমাদের করণীয় কি? আর ওই যে ন্যাট্রামিউরের কথা স্যার বললেন নন হোমিওপ্যাথিক ইউজ, এটা তো এভাবে করাই যায় না। যখন একটা হোমিওপ্যাথিক, এটা তো একটা নর্মাল ফেনোমেনা একটা প্রেগনেন্সি হওয়াটা, কাজে এখানে হোমিওপ্যাথিক রোল থাকবে কেন? হোমিওপ্যাথি রোল তো একটা প্রিন্সিপাল মেনে সিমিলিমা বেসিসে এইসবগুলো হয়, সেখানে তো একটা ডিজিজ ফেনোমেনা থাকবে, আমরা সেখানে একটা ট্রিটমেন্টের জায়গায় থাকবো, কাজে এখানে তো এইটা আসবে না। এটা ঠিক আছে, কিন্তু আমার কোশ্চেনের জায়গাটা কি বোঝাতে পেরেছি স্যার? এবার হ্যাঁ বোঝাতে পেরেছেন, কিন্তু পুরোটা এতটাই কন্ট্রাডিক্টরি, মানে কি বলবো বলুন তো, সেই এর মতো, সেই এটা কি বলা হয়, ডিবেট থাকে না, আমাকে যেটা নিয়ে বলতে বলবেন আমি সেটার পক্ষেই দাঁড়াতে পারি, আপনি যদি পক্ষে বলতে বলেন আমি পক্ষে বলবো, বিপক্ষে বলতে বললেও বিপক্ষে বলবো। অতএব আমার মনে হয় যে উম, যে যার মতো করে বুঝে নেওয়াটাই বোধহয় ভালো। কারণ দেখুন, আপনি কজনের কতটুকু জায়গার বন্ধ করতে পারবেন, বা আমরা হোমিওপ্যাথি ওষুধ খাওয়াতে গিয়ে যে জায়গাগুলোতে ওষুধ কাজ করে না বলে দাবি করে যদি নিষেধ করি, কজনে নিষেধ করতে পারবেন? অতএব কি বলুন তো স্যার, ওই হাঁটতে হাঁটতে হেরে যেতে যেতে না, অনেক কিছু যেরকম আবদার মেনে নিতে হয়, আমার মনে হয় আমি বোধহয় অনেকটা জায়গাতে এই জায়গাগুলোকে আবদার মেনে নিয়েছি, রুগীরা খাচ্ছে খাক, আমি আর কি করব। ঠিক এইরকম যেন, হয়তো সমর্থনযোগ্য কিনা আমি জানি না, কিন্তু আমরা কিন্তু মানতে মানতে আমি একদম উম ঠিক মেনেই ফেলেছি বলতে পারেন, আমি আর এটা নিয়ে আর মাথা ঘামাই না। হয়তো আমার বলাটা সমর্থনযোগ্য হলো কিনা যায় না, তবে খুব দুঃখের সাথেই বলছি এটা, আমরা যেন আর পারছি না, আমরা কথা শোনাতে পারছি না, বা কথা শোনাতে গেলে রুগীটা চিকিৎসা থেকে বাইরে চলে যাবে, সেরকম হতে পারে একটা কিছু। আপনার তো অনেক সিনিয়র মোস্ট, আপনাদের অভিজ্ঞতাগুলো বলুন, আমরা একটু শুনি। হ্যালো নীলকমল স্যার। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ আমি স্যার প্রণব বৈদ্য বলছি। বলুন স্যার। হুম। বলছি স্যার, আমার একটা ওই আপনি হিস্টেরিয়া সম্বন্ধে যখন বলছিলেন তখন আমার একটা অন্যরকম ওসিডি, হ্যাঁ, একটা মানে মানসিক যে রোগ এবং তার সঙ্গে যে আমাদের ব্রেনের যে কেমিক্যাল, সেটা হচ্ছে ডিসব্যালেন্সের জন্য একটা সমস্যা তৈরি হচ্ছে, যে আমাদের সেরোটোনিন বা ডোপামিন এই জাতীয় যে কেমিক্যালস গুলো আছে আমাদের হোমিওপ্যাথিতে এগুলো বৃদ্ধির মেডিসিন পার্টিকুলারলি কি আছে, নাকি স্যার কনস্টিটিউশনাল মেডিসিন দিয়ে কি এগুলোকে রিকভারি করা যায়?
একটু যদি আমাকে একটু বলেন স্যার। টপিকটা তো অন্য। ওসিডির কথা বললেন তো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওসিডি তো হচ্ছে আলাদা জিনিস, অবসেসিভ কম্পালসারি ডিসঅর্ডার। ওটা একটা ডিজিজ, হিস্ট্রি একটা ডিজিজ, আলটিমেট ওটাই তো একটা মানসিক বিশৃঙ্খলা। এবার দেখুন, স্পেসিফিক মেডিসিন না বলে এখানে কিন্তু দু ধরনের কনস্টিটিউশনাল হয়, একটা হচ্ছে ফিজিক্যাল কনস্টিটিউশন আর একটা হচ্ছে মেন্টাল কনস্টিটিউশন। হয় না আমি সেটা বলবো না, তবে তার সাথে কিন্তু ম্যানেজমেন্ট এবং এনভায়রনমেন্ট, এই দুটোর উপরে কিন্তু যদি আপনি ঠিকভাবে নজর করতে পারেন, যেরকম দেখুন খাওয়ার ব্যাপারে কোন একটা অসুখ করেছে, জ্বর কি পেটে ব্যথা, আমরা যেরকম খাওয়াতে কন্ট্রোল করি, কি খাবে কি খাবে না, কি পরিবেশে থাকবে থাকবে না, কিন্তু মুশকিল হচ্ছে যে মেন্টাল ডিস্টারবেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা ওই মেন্টাল হাইজিনটা কিন্তু কখনো ফ্যামিলিটাকে মানে ওই রুগীটাকে দিতে পারি না। আমাদের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সেটাই, রুগীটি যে জিনিসের জন্য রেগে যায়, বিরক্ত হয়, বা যে জিনিসটাকে বললে সে ওসিডি অ্যাক্টিভিটিস গুলোকে সে আরো বাড়িয়ে ফেলে, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আমরা ঠিক দিতে পারি না বলেই বোধহয় আমাদের চিকিৎসাটা দেরি হয়। বা একটু আগে স্যার যেটা বলছিলেন, ওই কি বলবো, হিস্ট্রির ব্যাপারটা, যে মানুষের কাছে সে একটা সহানুভূতি চায়, হ্যাঁ, তাহলে এইবার সেখানে যদি তাকে, বা অনেকে দেখবেন যে ভর করে, ঠাকুরের উপরে ভর করে, যে ঘটনাগুলো অস্বীকার তো করা যাচ্ছে না। আমরা তো কেন্ট খুলে হয়তো হ্যালুশন, ইলিউশন এবং ডিলুশন ঠিক ক্লারিফিকেশন করে তো ওই জায়গায় পৌঁছতে পারি, কিন্তু আমরা কি সেই উপযুক্ত পরিবেশ, মানে মানসিক রোগীর উপযুক্ত পরিবেশটা দিতে পেরেছি? দিতে পারলে কিন্তু আমরা অনেক সময় পেরেছি, তবে ওই কি বলুন তো, ওই 100% ভালো উম, কখনোই কিন্তু, অকপটেই স্বীকার করছি, ওই জায়গাটা কিন্তু কখনো আমি অন্তত পারিনি। কিছুটা ভালো থাকে, হ্যাঁ ঠিক আছে তাই হোক, হ্যাঁ ডাক্তার আমি তো দিলেন, সে মোটামুটি আছে, এইভাবেই চলে যাচ্ছে। কি স্যার এর বিষয়ে কিছু সাফল্য আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ স্যার, একটা কথা বলছিলাম যে আমাদের যে ওই ব্রেনের যে কেমিক্যালস গুলো যেগুলো আমাদের ডিপ্রেশন ঘটাতে খুব সাহায্য করে, এগুলোকে আমরা ধরো সুখী হরমোন বলি। আমাদের মুড বা বিহেভিয়ার কে খুব উন্নত করে, যেমন সেরোটোনিন, এন্ডোরফিন, ডোপামিন। হ্যাঁ, এগুলো বলছি, যেমন ওদের যেরকম মানে অ্যালোপ্যাথিতে ওদের সেরোটোনিন লেভেল বৃদ্ধির জন্য যেমন একটা নির্দিষ্ট পার্টিকুলার ওদের ওষুধ, আমাদের হোমিওপ্যাথিতে পার্টিকুলার বলে কিছু নেই, সিমটম বেসিস ওষুধ। তো বলছি স্যার, এরকম সেরোটোনিন লেভেলকে বাড়াবার জন্য আমাদের হোমিওপ্যাথিতে বেশ কি মেডিসিন হতে পারে, মানে পার্টিকুলারলি কোন জাতীয় মেডিসিন মানে হলে এরকম লেভেলটাকে হাই করা যায়, একটু দেখুন, এই বিষয়ে। খুব আপনার প্রশ্নটা প্রচন্ড হয়তো কঠিন, অথবা হয়তো আমার উত্তরটা সবাই সমর্থন করবেন না, তবু আপনি যদি আগে ডক্টর অজয় দাস স্যারের, যেদিন উনি ব্যালেন্স নিয়ে, মানে এই আপনার কি বলে ইলেকট্রোলাইট ব্যালেন্স নিয়ে বলেছিলেন, সেদিন যদি থাকেন, আমি একটা প্রশ্ন রেখেছিলাম স্যারকে, যে আমরা কি এই ইওলজিটাকে কাজে লাগিয়ে কখনো কি ওষুধের জায়গাতে পৌঁছতে পারবো না? এই প্রশ্নটা কিন্তু আমিও সেদিন রেখেছিলাম। আজকে আপনি যেটা বলছেন ঠিক এই একই জিনিস। আসলে দেখুন, হোমিওপ্যাথি নীতি মেনে আপনি যদি ওই জায়গাগুলোকে, যদি কোনো স্পেসিফিক মেডিসিন আনতে পারেন, বা অনেকগুলো দিয়ে আপনি যদি প্রমাণ করতে পারেন, তাহলে হয়তো সেটা সমর্থনযোগ্য হলেও হতে পারে। কারণ দেখুন, ক্লিনিক্যাল বেসড প্রেসক্রিপশন তো আমরা পেয়েছি, আমরা তো অর্গান বেসড প্রেসক্রিপশন পাই, আমরা তো প্যাথোলজি বেসড প্রেসক্রিপশন পাই, কিন্তু মুশকিল হচ্ছে হয়তো অনেকে সেটা সমর্থন করবেন না। তবে আমি আপনাকে উৎসাহিত করব এটা বলেই, যে এই যে নতুন ভাবে ভাবছেন, চলুন না নতুন ভাবে যদি কাজ করা যায়, এবং হ্যানিম্যানকে সামনে রেখে কোনোভাবে নীতির পরিবর্তন না করে, এখনো কিন্তু অনেক গবেষণার বাকি আছে দাদা। এখনো কিন্তু নতুন ভাবে আমরা যদি ভাবতে পারি, আমার মনে হয় এই ধরনের ডিজিজে শুধু এই লক্ষণকে না মেনে, লক্ষণের সাথে আরো যেভাবে আজকে মডার্ন সায়েন্স এগিয়ে চলেছে তাদের যোগ্যতা দিয়ে, আমরা হয়তো পারবো। হয়তো চিন্তা ভাবনায় পার্থক্য আসতে পারে, কিন্তু সাফল্য নিশ্চয় আমরা একদিন পাবো। আমি তো আপনাকে অভিনন্দন জানাচ্ছি যে এরকম একটা ভাবুন, বা আমরা একটা ক্লাস করি, বা আমরা একসাথে মিলিত হই, যাতে এই ধরনের জিনিসগুলোকে আমরা আদান প্রদান করতে পারবো। হ্যাঁ, আমরা সিনিয়রদেরকে নিশ্চয়ই হ্যাঁ পাবো, স্যার, জুনিয়রদেরকে পাবো, আপনি চলুন এগিয়ে চলুন। এই ধরনের প্রিন্সিপালে আমি খুব মানে মানে হয়তো অনেকের দ্বিমত থাকতে পারে, কিন্তু আমাদের হোমিওপ্যাথিতে বিভিন্ন লোকের বিভিন্ন মতাদর্শ থাকে। তো তো আমার মতাদর্শ অনুযায়ী আমরা এইভাবে যদি একটু ভাবি, মানে প্যাথোলজিক্যাল
চেঞ্জের উপরে যদি আমরা ভাবি বা মডার্ন সায়েন্সের কথা যদি ভাবি, আপনার কেউ ফলো করুক আমি আমি সেটা আমার পার্সোনালি ব্যাপার, আপনার বইগুলো আমি দেখেছি বা ফলোয়ার্স করি, আমার খুব ভালো লাগে। এবং আমি এই ধরনের, এবং আমার যে আরেকজন গুরু স্যার আছে, তিনিও এই ধরনেরও জিনিসগুলো দেন। তিনি বলছেন যে আমাদের সেরোটোনিন বলে এক ধরনের ওষুধ আবিষ্কার হয়েছে, যেটা ওই 50 মিনিটস 0/1 0/2 এই ধরনের কিছু ওষুধ নতুন নতুন আবিষ্কার হচ্ছে, যে ওষুধগুলো সম্বন্ধে আমরা হয়তো এখনো নলেজেবল নেই, এবং সব জায়গায় এটা পাওয়া যায় না, এটা অর্ডার দিলে অনেক দেরিতে করে পাওয়া যায়। না, সেগুলো নিয়ে আমরা একটা বিশেষ কোম্পানি এই ধরনের অনেক ওষুধ করেছে। আমিও বিভিন্ন সময়ে সেটার বিভিন্ন স্কেলে, ডেসিমেল স্কেলে পাই না, সেন্টিসিমেল স্কেলে এবং কি বলবো 50 মিলিসিমেল স্কেলে ইউজ করেছি। কোনো ক্ষেত্রে উপকার পেয়েছি, কোনো ক্ষেত্রে পাচ্ছি না। আসলে মুশকিল কি জানেন তো, ওই একা তো গবেষণা হয় না, ওই একটি ছোট চেম্বারে বসে ওই 2-4টে বই পড়ে তো হয় না। একসাথে মাস পিপিল, যদি আমরা একসাথে 50 থেকে 60 জন বিভিন্ন জায়গায় এটাকে নিয়ে যদি গবেষণা করি এবং একইভাবে যদি মানে সিদ্ধান্ত উপনীত হতে পারি, তখন সেটাকে করে যায়। কারণ আমাদের এমনি একটা নর্মসের মধ্যে আছে, মিনিমাম 37টা কি 38টা কেস আপনাকে প্রমাণ করতে হবে বিভিন্নভাবে দিয়ে, সেটা অন্য জায়গার ব্যাপার। কিন্তু এগোনো যেতে পারে, হ্যাঁ নিশ্চয়ই আমরা এগোবো, কিন্তু আসলে ঠিক সেইভাবে জুটি পাচ্ছি না, সেই সঙ্গ পাচ্ছি না। হ্যাঁ, আমরা তো স্যার হ্যানিম্যানের নীতি অবশ্যই ফলো করব। হ্যাঁ, তার সাথে সাথে মডার্ন সায়েন্সের যে ব্যাপারটা এখন নতুন নতুন যেগুলো আমাদের আবিষ্কার হচ্ছে, সেটা দিয়ে আমরা অ্যাপ্লিকেশন করে যদি আমরা দেখি যে এতে ইমপ্রুভ করা যাচ্ছে এবং এতে রোগী ভালো থাকে বা থাকছে, সেটাও খুব ভালো। মানে আমি নিয়ে আলোচনা হতে পারে। আজকে অনুরোধ করছি ক্লাসে ফিরে আসুন। হ্যাঁ, ক্লাস নিয়ে ওকে এটা ওকে আলোচনা হয়ে পরে কিন্তু হবে। ওকে হ্যাঁ, ওকে ওকে ওকে। ওকে, থ্যাংক ইউ। নীলকমল স্যারকে স্যার একটা প্রশ্ন করব। কে বলছেন স্যার? স্যার আমি অনুপম বলছিলাম, হ্যাঁ স্যার বলুন অনুপম স্যার। রায়। হ্যাঁ হ্যাঁ, স্যার বলছিলাম কি, কন্ট্রাসেপটিভ পিল নিয়ে কথা হচ্ছিল স্যার, এটা অ্যাকচুয়ালি তৈরি কি দিয়ে স্যার, একটু যদি বলেন। ভাই ওটা আমি জানি না। স্যার এটা আমি যদি খুব ভুল না করি, অ্যান্টি প্রজেস্টেরন কিছু কি? হ্যাঁ ওই ধরনের, কিন্তু কিভাবে হয়, কিভাবে সিনথেসিস করে, ওটা আমার জানা নেই। আপনি আমাকে হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে বলুন, আমি স্যার চেষ্টা তাহলে করবো আমার সঙ্গে দুটো সঙ্গে কথা বলার আছে জানি। এর মধ্যে, মানে এই অ্যান্টি প্রজেস্টেরন যেহেতু আমি বললাম, কারণ আমি সব সময় দেখি অ্যালোপ্যাথিক ডাক্তাররা যখন মা হতে যাচ্ছেন মহিলারা, বা যখন পিসিওডি তে ভুগছেন, তখন তারা প্রজেস্টেরন হরমোনটাকে ভীষণভাবে ইনজেক্ট করেন। এবং তাহলে এর বিপরীত যখন ওটা অ্যান্টি প্রজেস্টেরনই কিছু হবে, স্যার তাহলে সেটাই যদি হয়, আমাদের মহিলারা হচ্ছে হরমোনের খেলা শরীরে, যেটা আপনি পড়াতে গিয়ে বারবার বলেছেন, কোনোটা কম অ্যান্টি মানে প্রজেস্টেরন এবং যেগুলো আরগুলো রয়েছে সেগুলোর খেলা। তা সে জায়গায় যদি আমি ক্রমাগত স্যার এই এই কন্ট্রাসেপটিভ পিল গুলো খাই, তাহলে অকারণে আমাদের শরীরে স্যার প্রজেস্টেরনটা ঢুকছে। এই যে বাইরে থেকে ঢুকছে স্যার, তার তো একটা এফেক্ট থাকে শরীরের মধ্যে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই ওষুধটা, স্যার আমি জানি না কতটা ঠিক বলছি, আমি যতদূর শুনেছি, দীর্ঘদিন চালানোর পরে যারা লেট প্রেগনেন্সিতে আছে, নিতে চায়, তাদের সেই জায়গাটা আর আসে না। তবে নিতে পারে না, চেষ্টা করেও অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়। শুধু যে এই কারণে ব্যর্থ হচ্ছে ওই পিলটা খাচ্ছিল তার জন্য নয়, তবে এটাও একটা কারণ স্যার হয়ে ওঠে। স্যার কপার টির ক্ষেত্রে যেটা দেখা গেছে স্যার, কপার টি কিন্তু অনেকের ক্ষেত্রে স্যার শুট করে না। এটা হসপিটালের চিকিৎসাটা হয়তো ঠিক মতো করেনি কিনা জানি না, স্যার ব্লিডিং শুরু হয়ে যায়। এবং এই জায়গাটাও আমি কয়েকজনকে শুনেছি যে ব্লিডিং হতে হতে সেই জায়গাটা স্যার ক্যান্সার ফর্ম করে। এবার ওর জন্যই বলছিলাম যে এইগুলো, এই যে বিশেষ করে তারপর ইনজেকশন, এই জায়গাগুলো হয়তো আধুনিক, কিন্তু স্যার এটা কতটা পরীক্ষাযোগ্য বা কতটা পরীক্ষা হয়েছে, এই জায়গাটা যদি একটুখানি পরিষ্কার করতেন খুব ভালো হতো স্যার। মেডিকেল সায়েন্সের আগের দিনে বলেছিলাম, মেডিকেল সায়েন্স ইজ অ্যান এভার চেঞ্জিং সায়েন্স। প্রত্যেকটা দিন প্রত্যেকটা ধারণার আমরা জন্ম দিচ্ছি, প্রত্যেকটা দিন সেই ধারণাটার মৃত্যু ঘটছে। আজকে যেটা আমরা সত্য বলে মনে করেছি, কালকে সেটা মিথ্যা বলে প্রমাণিত হচ্ছে। এইভাবে সারা জগৎ, দুনিয়া, বিশ্ব, আপনি যদি গত 100 বছরের মডার্ন সায়েন্সের ইতিহাস দেখেন, আপনি কিন্তু তাই পাবেন। এক সময় যে পেনিসিলিন আবিষ্কার হয়েছিল, আজকে সেটা কিছু ওষুধ, হ্যাঁ তারপরে পেনিসিলিন,
আস্তে আস্তে আজকে অ্যান্টিবায়োটিক, 2 দিন পরে অ্যান্টিবায়োটিক বন্ধ হয়ে গেলে নতুন আবার কিছু তারা সন্ধান খুঁজবে। ঠিক যেভাবে বাচ্চা ছেলেকে খেলা দিয়ে ভুলিয়ে রাখা হয়, স্বাস্থ্য দপ্তর আমাদের বলতে আমার কোনো প্রকার আপত্তি নেই যে এইভাবে চিরন্তন নিরন্তর ভাবে শুধু পরীক্ষার পর পরীক্ষা করে চলেছে, এবং এইভাবেই কিন্তু আমরা বলির পাঠা হচ্ছি, মানুন আর না মানুন। আর মুশকিল হচ্ছে যেটা সব থেকে বেশি সত্য, হোমিওপ্যাথি এবং হ্যানিম্যানের যে সিদ্ধান্ত সেটাকে চক্রান্ত করে আজকে মেরে দেওয়া হচ্ছে। আপনি কি আজকে খেয়াল করেছেন এবারে নিটের যারা কতগুলো কলেজে, মেডিকেল কলেজে ফাঁক রয়ে গেছে এবং কেন তাকে ভর্তি করতে দেওয়া হচ্ছে না? আমি খুব আক্ষেপের সাথে কথাটা বলছি দাদা, হ্যাঁ, বলতে বাধ্য হচ্ছি যে আহ, গোটা সমাজটা আজকে একটা গিনিপিকের জায়গায় পরিণত হয়েছে, এবং একটা এই বিশেষ দপ্তর, খুব দুঃখের সাথে আজকে বলতে বাধ্য হচ্ছি যে আজকে পত্রপত্রিকারা যেটা বলছে আমরা সেটাকেই মেনে নিচ্ছি। আজকে আজকে 2 বছর ধরে আমি সেই যন্ত্রণাটা সহ্য করে আসছি করোনা নিয়ে বা এই পরিস্থিতিটিকে নিয়ে। কি বললে যে আমার দুঃখটা মিটবে আমি সেটা আপনাদেরকে আমি বলাতে পারছি না, এখানে তো বলা আমার উচিত নয়, তবু আমি ক্ষোভের সাথেই বলছি আমরা যেটাকে সত্য বলে জেনেছি তারা সেটাকে মিথ্যে প্রমাণিত করছে, আর তাদের যেটা মিথ্যে সেটাকে তারা বারবার সত্য প্রমাণিত করে, হ্যাঁ, কোটি 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 টাকা ব্যবসা তৈরি করে দিচ্ছে। এবং স্বাস্থ্যের জন্য যে একটা দপ্তর কতখানি নামতে পারে বর্তমান, কি বলবো, আহ সারা বিশ্বের এই চিকিৎসা জগৎ, মানে কি বলবো, আর আমার আর ভাষা নেই যে এই জায়গাটা তারা পৌঁছে দিতে যাচ্ছে। আপনারা খুব সুন্দর সচেতন ভাবে বলুন। হুম, মানে আমি আমি বিব্রত যে আজকের ক্লাসের সাথে এগুলো মিলছে না, কিন্তু আপনাদের যেহেতু এটা আমার ক্লাস, আপনার প্রশ্নগুলো তো আমি বলতে বাধ্য হচ্ছি। এই সমস্ত হ্যাজার্ড গুলোকে নিয়েই কিন্তু আমাদেরকে চলতে হচ্ছে। আর যেটা ক্ষতির কথা বললেন, দেখুন ফ্যাটাল ডোজ বলে একটা আছে, যতক্ষণ না ফ্যাটাল ডোজ পৌঁছচ্ছেন ততক্ষণ মৃত্যু হয়তো হবে না, তবে হ্যাজার্ডটা তো হবে। আর কি কি হ্যাজার্ড আছে আমরা তখন নেট সার্চ করলেই পেয়ে যাই। তবু চলুন না নিজেদের মতো করে যতটুকু পা বাঁচিয়ে চলা যায়, এছাড়া তো কোনো উপায় নেই, আমাদেরকে দুঃখটাই পেতে হবে, কিন্তু আমাদের কিচ্ছু করার থাকবে না, কারণ আমরা সব দিক থেকে দুর্বল দুর্বল এবং আমরা দুর্বল। ধন্যবাদ স্যার। স্যার আমাদের ইনবক্সে কিছু প্রশ্ন আছে, আমি কি প্রশ্নগুলো করব স্যার? হ্যাঁ বলুন, ইনবক্স অনেক আছে দেখছেন তো। জি স্যার, আমি বলছি। স্যার স্যার সায়ন্তনী ভৌমিক প্রশ্ন করেছিলেন যে আহ, অবিবাহিত মহিলাদের মিল্ক সেক্রেশনের কারণটা কি, এটা যদি বলতেন। বেশিরভাগ সময় প্রোল্যাকটিন হরমোনটা বেড়ে গিয়ে থাকে। কেন বেড়ে গিয়ে থাকে সেটা হচ্ছে এন্ডোক্রাইন এবং এক্সোক্রাইন হরমোনের কিছু তারতম্যের জন্য হয়। এই ধরনের পরিস্থিতিতে কিন্তু ওই ব্রেস্টে মিল্কটা এসে গিয়ে থাকে। আর আমাদের হোমিওপ্যাথির মধ্যে যেটা হয়, প্রুভিং সিমটমে দেখা গেছে ওই পরিস্থিতিটা তৈরি হয় বলে কিন্তু আমরা ওই মেডিসিনটা দেবার কি বলবো, আমরা দেবার মতো একটা পরিস্থিতি তৈরি করি, অর্থাৎ সিমটমটা আমরা পাই ওখানে। আর ব্লাড গ্রুপের উত্তরটা তো দিয়েছি। আর একটা কন্ট্রাসেপটিভ পিল এবং ইনজেকশন গ্রহণ করার পর হোমিওপ্যাথিক ওষুধে কোনো, আসলে ব্যাপারটা দেখুন, যারা কন্ট্রাসেপটিভ পিল ইউজ করে আর যারা করে না উভয় ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ খুব ভালোভাবেই কাজ করে। কারণ আমাদের ওষুধটা এত বেশি ডায়নামিক যে ওই ফিজিওলজিক্যাল লেভেলে কোনো প্রভাব বিস্তার করতে, মানে আমাদের ওষুধ প্রভাব বিস্তার করে কিন্তু ওই ধরনের ফিজিওলজিক্যাল ঘটনাগুলো, মানে ওই ইনজেকশন বা কন্ট্রাসেপটিভ পিলগুলো আমাদের এই ডায়নামিক মেডিসিনকে কখনোই কিন্তু নষ্ট করতে পারেন না। এবং আমরা কিন্তু আহ যারা খায় এবং যারা খায় না উভয় ক্ষেত্রে কিন্তু আমরা দিয়ে কাজ পাই। অতএব সেই হিসেবে আমি কিন্তু ওটাকে নিয়ে খুব একটা ভাবি না আজকাল। আর একটা বলছেন যে কন্ট্রাসেপ্টিভ লাইগেশন, মানে দীপেন পাল বলছে
বিভিন্ন হরমোনের ওষুধ, এগুলো অনেক সমস্যা হচ্ছে, পরবর্তী বাচ্চা আসতে চাইছে না, আরো অনেক সমস্যা দেখা দেয়, এই ব্যাপারে জানতে চাইছি স্যার। ঠিক আছে দীপেন ভাই, এটা নিয়ে পরের ক্লাস, আমার তো অফুরন্ত সময় আমাকে দিয়েছেন অমরনাথ স্যার, পরে এটাতে নিশ্চয়ই আজকের ইনবক্সে যেগুলো পেয়েছি, আমি পরের চ্যাপ্টার শুরু করার আগে এই প্রশ্নগুলো আজকে আমি লিখে রাখছি, আমি আগামী দিন নিশ্চয়ই বলবো। আর আচ্ছা, অমরনাথ স্যার বিদায় নিয়েছেন, কোনো ব্যাপার নয়। এ কে সাগর, ডক্টর এ কে সাগর, আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা মোতাবেক হিস্টেরিয়া রোগ বলতে জিন, ভূতের আচার, পাগলামি এসব গোষ্ঠীকে ধরা হয়। এক কথায় ইউনাইটেড জাতীয় মানসিক লক্ষণ বলা হয়। মতো হিস্টেরিয়া মানুষের দুই ভাগ হয়ে থাকে, ক্ষুদ্র মাত্রায় নিউরোসিস এবং জটিল মাত্রায় সাইকোসিস। আমার জানা মতে নিউরোসিস জাতীয় রোগগুলি যেমন অ্যাংজাইটি ডিসঅর্ডার, অবসেশন, হিস্টেরিয়া, ফোবিয়া ইত্যাদি। তাহলে জটিল মাত্রা বা সাইকোসিস জাতীয় রোগগুলি কি কি বলতে পারি স্যার, একটু যদি বলেন, ক্লিয়ার করেন। নিউরোসিস, সাইকোসিস, ডক্টর এ কে সাগর স্যার, আপনাকে আজকে বলছি, আমি নেক্সট ডে এই এই জায়গাটাই বলে দেবো, কোনো অসুবিধা হবে না, নেক্সট ডে বলে দেবো, একটু আমাকে ভেবে নিয়ে বলতে হবে তো। কন্ট্রাসেপটিভ পিলের সাথে হোমিও মেডিসিন চালানো যাবে স্যার, মোহাম্মদ মহিতুল রহমান বলছেন। হ্যাঁ, ঠিক আছে, তাই হোক। পিসিওডি থাকলে বাচ্চা নেওয়ার কোনো সমস্যা হয় কি? দেখুন, আমি আগের দিনে কিন্তু বলেছিলাম পিসিওডি দুটো হয়, পিসিওডি হওয়া সত্ত্বেও কিন্তু যদি অভুলেশন, আসলে দুটো জায়গায় দুরকম ঘটনা পড়ে, একটা হচ্ছে ওয়ালে, একটা হচ্ছে ইন্টারনাল অর্গানে, কর্পাস লুটিয়ামে। যদি কোনোভাবে যদি অভুলেশনটা যদি হয়ে যায়, তাহলে কিন্তু জাইগোট ফর্ম হতে কোনো কষ্টই হয় না। আর যদি অভুলেশন যদি ঠিক মতো না হয়, তাহলে কিন্তু সমস্যা হয়। অর্থাৎ পিসিওডি থাকা সত্ত্বেও আমরা বাচ্চা পেয়েছি, আবার পিসিওডি নেই তাতে কিন্তু বাচ্চা হয়নি, দুটো কিন্তু একটার সাথে একটা আপেক্ষিক। পরিস্থিতিটা সম্পূর্ণভাবে না বুঝলে ঠিক উত্তরটা কিন্তু দেয়া যাবে না। কিন্তু এটুকু বলতে পারি, পিসিওডি থাকা সত্ত্বেও কিন্তু অভুলেশন হলে জাইগোট ফর্ম করবেই। ব্রেস্টে থাকা হলুদ আভাযুক্ত নোনতা তরল অনেক সময় নির্গত হয়, অনেক সময় যদি কি বলেন। ডেলিভারির পরে যখন ব্রেস্ট ফিডিং নিয়ে আমার একটা ক্লাস করার কথা আছে, তখন সেই জায়গাটা আমি সুস্পষ্টভাবে বলবো, কারণ এখন ঠিক ওই টার্মগুলোর সাথে আমি মস্তিষ্কে আমার আসবে না বলে আজকে আমি এড়িয়ে যাচ্ছি। ওইটার সময় আমি নিশ্চয়ই আমি বলবো, এটুকু আমি কথা দিলাম। হ্যাঁ, কুণাল স্যার আছে কিন্তু, হ্যাঁ কুণাল স্যার, আমি এবার সরাসরি কুণাল স্যারকে কাছে চলে যেতে চাইছি, আমি ক্লান্ত। হ্যাঁ, কুণাল ভাই উত্তর দাও বলুন। স্যার, হ্যাঁ তুমি স্যার তুমি বলুন। বাদ বাকি উত্তর গুলো দাও, তুমি কিছু মতামত পেশ করো। আপনি আরে বলছি তুমি তো আমাকে মহা বেতে ফেলে দিয়েছো, তুমি ডেকে নিয়ে এসে আমাকে পরপর 6খানা ক্লাস করিয়ে দিলে, আর সেই 6টা দিনে তোমার কোনো উপস্থিতি নেই। না না স্যার, এটা এটা বললেন না স্যার, বিপদে ফেলানো না। এতে স্যার আপনি নিজেই ভাবুন, আপনার লাভ হয়েছে না লোকসান হয়েছে স্যার। বিশাল লাভ হয়েছে, এটা মজা করে কুণালের সাথে আমি এরকমই কথা বলি। এটাই স্যার, আর কুণালের আপনার সাথে যেরকম লাভ আজকেও, হয়েছে আমরাও সমৃদ্ধ হচ্ছি স্যার, হ্যাঁ না, আমিও আমরাও আনন্দ সমৃদ্ধ পাচ্ছি, হচ্ছি। অস্বীকার আমি করবো না, হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমিও আমরা কুণাল বিশাল স্যারকে আনন্দ সংযোজন পাচ্ছি। করতে বলতেছি আজকের হ্যাঁ টপিকের উপর। হ্যাঁ, কুণাল বলো ভাই, হ্যাঁ তুমি বলছি, কিছু ভাই বলো। যখন বিপদে পড়বে তখন তো দাদাই উদ্ধার করবে, এটা স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ তো আমি বিপদে পড়েছি, সময় পাচ্ছি না, আপনি তো উদ্ধার করবেন, আর কাকে বলবো আমি? হ্যাঁ, উদ্ধার করে যাচ্ছি তো। তুমি যেদিন এসছে আবার আমার ক্রিজ থেকে বটন নেবে নাকি, বেশ বলে না, ব্যাটন নাকি? হ্যাঁ, হ্যাঁ, ব্যাটন সেদিন ব্যাটন। আমি চালিয়ে যাচ্ছি, কোনো চিন্তা নেই, লম্বা সফর। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই যে আজকের ক্লাসটা, আজকে আমি জানি না এখন জাহাঙ্গীর স্যার আছেন কিনা, মানে উনি যেদিন এটা পড়াবেন, হঠাৎ কালকে তুমি খেয়াল করলাম যে না, একটা অন্তত মারা যাক, মাঝখানে একটা অন্য ধরনের চিন্তা ভাবনা ঢোকানো যাক। তো আজকের ক্লাস নিয়ে তুমি কিছু বলো। হ্যাঁ, অসাধারণ। আমি ঢুকেছি যদিও দেরি করে, কিন্তু একটা কথাই বলা যায় যে হোমিওপ্যাথিকে বলে সায়েন্স এবং আর্টের কম্বিনেশন, কিন্তু মেডিকেল সায়েন্সকে শুধু সায়েন্সই বলে। মানে আমি মডার্ন মেডিসিন যেটাকে বলা হচ্ছে, ডমিনেটিং স্কুল অফ মেডিসিন, ওকে শুধু সায়েন্সই বলা হয়, সেখানে আর্ট বলা হয় না।
কিন্তু গাইনোকোলজিকে কেউ আর্ট বলে না, গাইনোকোলজিকে সায়েন্সই বলে। কিন্তু আপনার ক্লাস শুনে মনে হলো গাইনোকোলজিও আর্ট এবং সায়েন্স দুটোরই কম্বিনেশন হতে পারে, আপনার পড়ানো শুনে মনে হলো। এটাই বলার। ধন্যবাদ। আর স্যার ওই পিটুই কি বললেন যেন, একটা প্রশ্ন এক্ষুনি এসছিল, বাকি প্রশ্নগুলো আমি দেখিনি, সত্যি কথা আমি চশমা নিয়ে বসিনি, দেখতে পাচ্ছি না। কোনটা বলো তো? এক্ষুনি একজন প্রশ্ন করলেন ওই ব্রেস্ট মিল্কের ব্যাপারে, কারণগুলো। হ্যাঁ 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 ওটা তো আপনি বোধহয় বললেন যে পরে বলবেন, জাহাঙ্গীর স্যার ব্রেস্ট পড়ালে হ্যাঁ তারপরে। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা তো উল্লেখ করেছেন একবার পড়ানোর সময়। তাও অনেক বলো, সময় যদি দেখা কিছু গেছে, বলার থাকে বলো। ছোট্ট করে যদি কারণ বলা যায় যে প্রথমেই সব সময় আমরা চিন্তা করব যে সবচেয়ে খারাপ কারণটা, সেটা আমরা আগে এক্সক্লুড করি, তারপরে অন্যগুলো যেগুলো তুলনামূলকভাবে কম ক্ষতিকর সেগুলো আমরা দেখি। তো সেক্ষেত্রে যদি ব্রেস্ট মিল্ক আসে অবিবাহিতদের, তাহলে আমরা সবচেয়ে আগে দেখে নেব পিটুইটারি অ্যাডেনোমা, মানে পিটুইটারি গ্ল্যান্ড থেকে তো প্রোল্যাক্টিন হরমোন সিক্রেশন হয়, যার ফলে ব্রেস্টে দুধ আসে। তো পিটুইটারি অ্যাডেনোমা বলে একটা টিউমার আছে, ওই টিউমারটা যদি আছে নাকি আমরা একটা সিটি স্ক্যান করে অবশ্যই দেখে নিতে হবে যে পিটুইটারি অ্যাডেনোমা আছে নাকি। পিটুইটারি অ্যাডেনোমা থাকলে এরকম মিল্ক সিক্রেশন হতে পারে। তো সেটা যদি না থাকে, আমাদের অন্যান্য যে হরমোনাল কজ, যেমন অনেক সময় টিএসএইচ বেশি থাকলে, টিএসএইচ এর গন্ডগোল হলে, থাইরয়েড হরমোনের, থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের, এরকম ব্রেস্ট মিল্ক আসতে পারে। তো এই দুটো আগে দেখে নিতে হবে। তারপরেও যদি না থাকে, ইডিওপ্যাথিক কজ তো আছেই, মানে যার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। আমারও একজন পেশেন্ট ছিল যার এরকম আছে, মানে এখনো আছে সে। তো প্রথমে এই দুটো দেখে নেওয়া হয়েছে, তা কোনোটাই নেই, কোনো কারণই খুঁজে পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে ইডিওপ্যাথিক কজই ডায়াগনোসিস হলো এবং সেই অনুযায়ী ওষুধ দেওয়া হয়েছে। তো এইগুলো একটু ভেবে নিতে হবে। তা আপনি তো আরো ডিটেলসে বলবেন পরে, এইটুকুনি হ্যাঁ, না সংযোজন আমার করলাম। ওই তুমি যেটা বললে আমি ঠিক অতটা সুস্পষ্ট আমার কাছে ছিল না। হুম। হ্যাঁ নিশ্চয়ই আমি এটা পরে দেখে রাখবো। হ্যাঁ, পরেটা তো বলবোই। আর হ্যাঁ হ্যাঁ, তন্ময় কুমার দত্ত লিখেছেন, তুমি তন্ময় কুমার দত্তের উত্তরটা দেবে? ব্রেস্ট জানলে থেকে দেবো। কি হলুদ লিখেছেন, আভাযুক্ত। হ্যাঁ, কি লিখেছেন একবার বলুন, আমি দেখতে পাচ্ছি উনি না তো। লিখেছেন, ব্রেস্ট থেকে হলুদ আভাযুক্ত নোনতা তরল অনেক সময় নির্গত হয়। হ্যাঁ, এই বিষয়ে যদি কিছু বলেন। হলুদ আভাযুক্ত নোনতা তরল, তার নোনতা তরল। প্যাথোলজিক্যাল কন্ডিশন যদি চিন্তা করতে হয়, 1 নম্বর যদি প্রেগন্যান্সির পরে হয় তাহলে তো সেটাকে কোলেস্ট্রাম, কোলেস্টেরমের কথা যদি বলা হয় তাহলে তো প্রেগন্যান্সির পরেই যে দুধটা আসে হ্যাঁ, স্যার সেটা তো সেটা আপনি বলবেন। বিয়ের আগের কথা বলছে, স্যার বিয়ের আগের কথা বলছে। আচ্ছা, বিয়ের আগের কথা বলেছেন। বিয়ের আগে যদি হয় তাহলে ওখানে কোনো অ্যাবসেস আছে নাকি সেটা দেখে নিতে হবে। ওখানে গত কোনো, মঙ্গলবারই যেটা বলেছিলাম, ওখানে একটা হ্যাঁ অ্যাবসেসের ব্যাপার থাকে মেন, বা ফিস্চুলা হয়ে থাকে, সেটা হতে পারে, বা হ্যাঁ হ্যাঁ, ইনজুরির ফলে ওখানে যদি কোনো প্রকার কি বলবো, সেখানে অবশ্য যদি খুব বেশি ইনজুরি হয়, যদি ব্লিড হয়ে গিয়ে থাকে, তাহলে তো আর এখন হলুদ হবে না। হ্যাঁ, ওই জিনিসগুলো একটু ভাবা যেতে পারে আর কি। হ্যাঁ ওই হলদে আভাযুক্ত বলেছেন, হ্যাঁ, বললেন ওইটাই তো বোধহয়। মুশকিল না, হ্যাঁ, হলদে আভা বলেছেন বলে তো স্যার পলিসিস্ট, দেখালাম না। পলিসিস্ট ছিল কিন্তু সিস্ট পলিসিস্ট ছিল। সিস্ট ছিল, এবং ওটাও হ্যাঁ, ইন্টারকোর্সের তাহলে আগেই সিস্টের ওদের দেখাচ্ছে। সিস্টের মধ্যে তো একটা সিক্রেশন তো হয়ই, সিস্টের হরমোনাল মধ্যে ডিসব্যালেন্স সিস্ট আছে কি মানেই স্যার? তো, সিস্ট মানেই তো উইথ সিক্রেশন, তার সঙ্গে একটা পাংটাম থাকবে। তো সেক্ষেত্রে যদি সিস্ট থাকে, তার মধ্যে থেকে যে হলদে আভাযুক্ত রসটা বেরোচ্ছে, তো সিস্টেরই রস সেটা, না, যে এটাই ধরতে ওভারিয়ান হবে। সিস্ট ছিল কিন্তু ওটা, ওই মহিলার আর কি, আচ্ছা, পার্টিকুলার তাহলে সেটা ব্রেস্ট কোনো তো সিস্ট হয়। অ্যাসোসিয়েটেড সিমটম। হুম। ব্রেস্টেও হয়তো সেরকম কোনো অ্যাবসেস তৈরি হয়েছে, সেটা কি আল্ট্রাসোনোগ্রাফি করে দেখা হয়েছিল যে কেন রস হ্যাঁ হ্যাঁ বেরোচ্ছে? হ্যাঁ, ব্রেস্টটা আলট্রাসাউন্ডোগ্রাফি করা নিয়ে লোয়ার অ্যাবডোমেনে ইউএসজি করে যেটা পাওয়া গিয়েছিল, আমরা ওই যেটা পলিসিস্ট আর কি, ওটা ছিল, এবং পলিসিস্টিক একটা ওভারি, হরমোনাল হ্যাঁ ডিসব্যালেন্সের কথা আসছিল আগে। হ্যাঁ আসছিল, কিন্তু এবার হলদে আভাযুক্ত রসটা কেন বেরোচ্ছে, ওখানে কোনো অ্যাবসেস আছে নাকি সেটা আচ্ছা। হয় ব্রেস্ট এক্সামিনেশন করে বা আল্ট্রাসোনোগ্রাফি করে হয়তো একটু দেখে নেওয়া হ্যাঁ হ্যাঁ, গেলে না নর্মালি পাওয়া কজগুলো যায়নি কিন্তু। বোঝা যেত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। জয়ন্ত বিশ্বাস স্যার একটা প্রশ্ন করেছেন, সার্জারি করলে সাইকোসিস
সাইকোসিসে পরিণত হয়, এটার ব্যাপারে একটু ক্লিয়ারেন্স চাচ্ছেন যে মানে এটা বোধহয় এরকম সবচেয়ে ভালো, এটা বোধহয় সবচেয়ে ভালো বলতে পারবেন। নীলকমল স্যার তো আছেনই, পার্থ স্যার আর স্বপন স্যার আছেন। আমাদের এটা আমার থেকে এটা অন্তত ওরা ভালো বলতে হুম, পারবেন। না ওনারা বলুক। আজকে আমার তো চিন্তা ভাবনাটা ওই সরি মাঝেমের জায়গা নেই চিন্তা ভাবনাটা। হ্যাঁ, এটা তো ফিলোসফির জায়গা, এটা তো হ্যাঁ, জেন না, এই পার্থপ্রতিম নীলকমল স্যার স্যার বলবেন। নীলকমল স্যার একটু আগে বলেছেন যে সার্জারি করলে না না সাইকোসিসে এটা পার্থ স্যার, না এটা পার্থ স্যার বলেছেন, নীলকমল স্যারকে পার্থ স্যার এই না, প্রশ্নটা করেছেন। আমি একদমই বলিনি স্যার। হ্যাঁ, পার্থ স্যার তাহলে বলেছেন। যাই হোক, পার্থ স্যারকে আজকে অনুরোধ করছি। আজকে এটা আলোচনা হয়েছে এটা বলে এটা সেটা পার্থ স্যার এটার উত্তর জানেন, পার্থ স্যারই বলুন না এটা। না এটা এটা অমরই বলবে। আমি শুধু আজকে উস্কে দিয়েছি। এটা যেই আচ্ছা, চ্যালেঞ্জ, ঠিক স্যার, এটা ঠিক কিন্তু স্যার। বলেছে আফটার সার্জারি সাইকোসিস ডেভেলপ করে। অমরনাথ স্যার নেই তো, চলে গেছেন, লিভ জানি, নিয়েছেন। জানি। এটা পরে আলোচনা হবে। নেক্সট ডে ধরবো নাকি? এরকম একটা কথা পাওয়া যায়, আফটার সার্জারি সাইকোসিস ডেভেলপ করে। যেমন আমরা দেখি ভ্যাকসিনেশন আফটার ভ্যাকসিনোসিস, এটাও একটা সাইকোসিসের একটা বিষয়। তা এটা এই সময় তৈরিও নেই, আমারও খুব যথেষ্ট জানা এটা নেই। এটা কি স্যার মেন্টাল ট্রমা বা মেন্টাল ফিয়ার থেকে হয়, যে সার্জারি একটা ভয় ভয় পেয়ে যায় সার্জারি হবে, তার থেকে কি সাইকোসিসে পরিণত হয়? না না, সাইকোসিস হতে গেলে পরে তো সে তো জানেনি, এর প্রথম যে অরিজিন করছে একটা মায়াজম, তার তো প্রাইমারি সিমটমস, সেকেন্ডারি সিমটমস, টার্সিয়ারি সিমটমস এরকম ব্যাপার থাকে। তাহলে আমরা দেখি সাইকোসিস তৈরি হতে গেলে সেটা কিন্তু সাধারণত ওই আপনার গনোরিয়া সাপ্রেশনের একটা হিস্ট্রি থাকবে, ম্যালট্রিটেড গনোরিয়া, সেইখান থেকে তো মূল ডেভেলপমেন্টটা করছে। কিন্তু ভ্যাকসিনোসিস ডাইরেক্ট ওই রকম হলো না, স্যার কিন্তু সবসময় তো সেখানেও গণইয়া থাকে না, গণইয়া তো সবসময় হবে না। না যারা না মেন্টাল পেশেন্ট তাদের তো গণইয়া থাকে না, বা গণইয়া তার হিস্ট্রি থাকে না ফ্যামিলিতে। ফ্যামিলিতে সাপ্রেসড গনোরিয়া অবশ্যই সেইটা কিন্তু চলে আসছে, তার ক্ষেত্রে তাকে যে পেতে হবে এই নয়। আমরা তো জানি যে এই মায়োজম গুলো কিভাবে ট্রান্সফার করে একজনের থেকে আর একজনের, তার মধ্যে তো একটা সেক্সুয়াল ট্রান্সমিশন তো রয়েছেই, যে স্টেজে রয়েছে সেই স্টেজেই সেটা ট্রান্সফার করে। হ্যাঁ, কাজে তাকেই যে এটা পেতে হবে তার ক্ষেত্রেই সেই যে পেশেন্ট তারই যে এটা গনোরিয়া সাপ্রেশন হয়েছে তা নয়, সেটা তো সে উত্তরাধিকার সূত্রে পাচ্ছি। কেমন? এবং এইটাই তো তাকে সেই মেন্টাল লেভেলে সেটা করছে। আমরা ধরুন বিভিন্ন জায়গায় যদি আমরা ধাক্কা দিই, তা ঢাকের আওয়াজ যা হবে, ঢোলের আওয়াজ যা হবে, একটা কাঠে বা একটা সলিড জায়গায় বা একটা লোহাতে শব্দ আওয়াজটা একরকম আসবে না। কাজেই আমাদের যে এক্সাইটিং কজটা যখন আসছে, তখন যদি সেই উপাদানটা আমাদের যদি মায়াজমটা সেখানে না থাকে, তাহলে সে তো সেইভাবে রেসপন্স করবে না। বেসিক মায়াজম থাকে বলেই তো ওই রেসপন্সটা করে। কাজে এই যে এইভাবেই ওই মায়াজমটা তো ওইভাবে সৃষ্টি হয় না, মায়াজম তো সৃষ্টি আগে থাকতেই রয়েছে, সেটা হয়তো সেটা প্রকাশিত নয়, এটুকু বলা যায়। মানে সার্জারি করলে সেটা কি ফিয়ার থেকে হয়ে যায়? ফিয়ার মানে থেকে কেন হবে? ফিয়ারটা না তো মূলত আমরা জানি। না সার্জারি যা এই মানে যেটা আপনি বলছেন সার্জারি করলে সাইকোসিস হবে, এটা যেই চ্যালেঞ্জ থেকে পাওয়া যায়, আমি বললাম এই মুহূর্তে আমি বলার জন্য তৈরি নই, আমার যথেষ্ট জানা নেই। ফিয়ারটা হচ্ছে শরিক ম্যানিফেস্টেশন, ফিয়ার। তা ফিয়ার থেকে কেন সাইকোসিস ডেভেলপ করবে? সাইকোসিস না ডেভেলপ করছে, সিভিলিস ডেভেলপ করছে, সেটা তো আমরা দেখছি যে একটা গনোরিয়া থেকে সাইকোসিস আসছে সাবটেস্ট করে, আর সিভিলিস সাবটেস্ট করে সিভিলিটিক মায়াজম ডেভেলপ করছে। তা সেইটাই তো জেনারেশন আফটার জেনারেশন তো সেটাই তো ট্রান্সফার করছে। হ্যাঁ, কিন্তু সেটা স্যার সার্জারির সঙ্গে কি রিলেশন আছে? আমি সেই কথা তো বললাম, এই মুহূর্তে আমি ওটা বলতে পারছি না। আমি তো এটা বারবার অন্তত এই নিয়ে থার্ড টাইম বললাম। ঠিক আছে জয়ন্ত স্যার বলেছেন, স্যার এই কোশ্চেনটা করেছিলেন হচ্ছে নীলকমল স্যারকে, তো স্যার এক্সপেক্ট করতেছিলেন নীলকমল স্যার এটার কোনো অ্যান্সার যদি দেয়, এটা হলো ব্যাপার। আর নেক্সট ডেতে আমরা অমরনাথ স্যারের কাছ থেকে হয়তো এটা একটা কোনো অ্যান্সার বা এটা পার্থ একটা স্যার ডিটেইলস হয়তো শোনা যেতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু আমরা এটা হয়তো যেই পার্থ স্যার চ্যালেঞ্জ থেকে পাই যে একটা সার্জারি করার পরেতে একটা সাইকোসিস ডেভেলপ করে,
তার মানে সেটা হতে পারে এক্সাইটিং কজ হিসেবে, হয়তো তার সেটা থাকে। যেমন আমরা জেএন কাঞ্জিলালের দেখি ভ্যাকসিনেশনের পরে উনি ম্যাক্সিমাম থুজা প্রেসক্রিপশন করতেন, অনেক সময় দেখা থুজা ডাক্তারগুলো অনেকে মজাও করতেন। তাহলে একটা অ্যানিমেল পয়জনিং থেকেও আসতে পারে, কিন্তু সাইকোসিসের যেটা অরিজিন সেটা তো আমরা দেখি তো যে গনোরিয়া সাপ্রেসড আফটার, হ্যাঁ। কিন্তু এই যে অ্যানিমেল পয়জনিং, এই যে ভ্যাকসিনোসিস যেটা বলা হচ্ছে, এটাকেও তো ওই সাইকোসিস মায়াজমের আন্ডারে ফেলা হচ্ছে। এটা বার্ডনেট তো খুব ভালো বলেছেন। হ্যাঁ, আর আপনি যতটা স্যার জানতে চাইছেন যে কেন হলো কি বৃত্তান্ত, এইটা আমি স্যার বলতে পারছি না। স্যার অপারেশন করার পর অনেক সময় সাইকোটিক মানে ম্যানিফেস্টেশন থাকলে সেটা ডেভেলপ করে, কোনো অপারেশন হলো, কোনো বড় কিছু ইয়ে করলো, যেটা এতদিন সেটা সাপ্রেস অবস্থায় ছিল সেটা তখন ইয়েতে বেরিয়ে আসে। ফ্যামিলি হিস্ট্রিতে সাপ্রেস সাইকোটিক্স ছিল, কিন্তু অপারেশন করার পর কোনো জায়গা অ্যাম্পুটেশন করার পর হয়তো স্প্লিন লিভার কেটে গেল বা হয়তো গলব্লাডার অপারেশন হলো, তখন সে সিমটমটা মানে প্রমিনেন্ট হয়ে পড়ে, যেটা এতদিন সাপ্রেস ছিল। তার মানে এখানে একটা এক্সাইটিং কজ হিসেবে এটা দেখা যাচ্ছে, আসলে সুপ্ত সাইকোসিসের একটা বিকশিত অবস্থায় আমরা পাচ্ছি, এটা হতে পারে। হ্যাঁ স্যার, এটা কিন্তু এইটা এক্সাইটিং কজ হিসেবে ধরা যেতে পারে। হ্যাঁ, এক্সাইটিং কজ তার তো ওইটাকে হিট করলো, সুপ্ত অবস্থায় যেটা ছিল তাকে হিট করলো, জাগিয়ে দিল, এই তো বিষয়। হিট করে জাগিয়ে দিল, একটা এক্সাইটিং কজ। ওকে স্যার, আর যদি অন্য কিছু পান মানে তাহলে আমাকে জানাবেন স্যার। যতটুকু স্যার পড়িয়েছিলেন মনে পড়ছে যে এটা এলিমিনেটিভ সার্জারি করে দিলে যে নেচারের এলিমিনেটিভ প্রসেসটা, সেই প্রসেসটা ব্যাহত হচ্ছে। যেমন ধরুন একটা ফিস্চুলা আছে, সেখান থেকে ডিসচার্জ হচ্ছে, এবার সেটাকে সার্জারি করে দেওয়া হলো। ফিস্চুলা থেকে ডিসচার্জ হচ্ছে মানে সেটা নেচারের এলিমিনেটিং প্রসেস, পাসটা বেরিয়ে যাচ্ছে। এবার সেটাকে যদি সার্জারি করে দেওয়া হয় তাহলে এই যে এলিমিনেটিং প্রসেসটা ব্যাহত হলো, সেখান থেকেই সাইকোসিসটা ফ্লেয়ার আপ করছে, আরো আরো অন্য অর্গানে চলে যাচ্ছে, মোর ভাইটাল অর্গানে চলে যাচ্ছে। এটাই বোধহয় যে এই চ্যানেলে এরকম কিছু লেখা আছে। এটা স্যার থাকলে আরো ভালো বলতে পারতেন। ধন্যবাদ স্যারদেরকে মূল্যবান তথ্যগুলো দেওয়ার জন্য। আর থ্যাংক জয়ন্ত ইউ স্যার। স্যার আপনি, জি জয়ন্ত স্যার আপনি আমাদের শুধু আপনার জন্য না সবার জন্যই স্যারে বলবে। পরবর্তীতে স্যারের নোট, যেহেতু নোট পেয়েছে স্যারে, ডেফিনেটলি স্যার এই বিষয় নিয়ে হয়তো একদিন আলোচনা করবে। বা আমাদের মায়াজম নিয়ে যখন ফ্রি আলোচনা হয়, সকলকে নিয়ে যখন আলোচনা হয়, আমরা তখন এই বিষয়টা নিয়ে হয়তো উত্থাপন করতে পারবো। তো আজকে বাংলাদেশ সময়ে 12টা বেজে গেছে। তো আজকে আমরা আজকের এই সুন্দর একটি ক্লাস আজকে নীলকমল স্যারের কাছ থেকে উপহার পেলাম আমরা। তো স্যারকে অনেক অশেষ ধন্যবাদ, এবং আমাদের অন্যান্য স্যারদের কাছ থেকে আমরা অনেক সমৃদ্ধ হলাম তথ্য পেয়ে, তাদেরকেও